হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লেকচারে। আমাদের পরিবেশ রাসায়নিক পরিবর্তন লেকচার 4-এ। কেমন? তো আমি আশা করতেছি তোমরা প্রথম দিন 3টা লেকচার সবাই দেখে আসছো। আজকে আমাদের নতুন টপিক শুরু হবে, সেটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। কেমন? এরপর হচ্ছে আমরা আরহেনিয়ার সমীকরণ শুরু করব। তো প্রথমে একটু আসলে আমি তোমাদের কাছে কি বলবো, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি একটু গলা আসলে প্রবলেম, এই জন্য গলাটা ভাঙা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা মাঝখানে যদি একটু কাশি দিই, একটু কনসিডার করি ওই জিনিসটা, গলার সমস্যার কারণে। কেমন? ঠান্ডা লাগছে তো এই জন্য। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটু কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানেন তাইলে কমেন্টে। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমি আমি নিজে একটু চেক করে দেখি ইয়ার মধ্যে যে আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো আছে কিনা। যেমন প্রথম 3টা লেকচার কি সবাই দেখে আসছেন? প্রথম 3টা লেকচার কিন্তু সবাই দেখে আসিয়েন। আমরা আজকে 74 লেকচার শুরু করব আমাদের, ঠিক আছে? এইচএসসি সাইকেল। একটা মিনিট সময় দেন জাস্ট আমাদেরকে, আমরা 1-2 মিনিট পরে শুরু করে দিচ্ছি। চেক করে এইচএসসি সাইকেল। একটা মিনিট সময় দেন জাস্ট আমাদেরকে। হ্যাঁ, সব আশা করি ক্লিয়ার। তাহলে চলুন আমরা শুরু করার চেষ্টা করি। আসেন যে আমাদের আজকের লেকচারটা, আজকে আমরা যেটা পড়বো, আমি একটা জাস্ট ওভারভিউ বলি। আজকে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা আজকে সক্রিয় শক্তি নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে আমরা আরহেনিয়ার সমীকরণে চলে যাব। কেমন? আচ্ছা, তো যদি কোনো কিছু কেউ না বুঝেন, আমি ইউটিউবেও ফেসবুকেও কমেন্ট দেখবো, আর হচ্ছে যে ওয়েবে তো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, জাস্ট একটু গলায় প্রবলেম, ঠান্ডা লাগছে, বাকি সব ঠিকঠাক আছে। কেমন? আচ্ছা, আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলো শুরু করা যাক। আসেন আজকের টপিকটা। তো আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। তো প্রথম কথা, সক্রিয়ণ শক্তি বলতে আমরা আসলে কি বুঝি? সক্রিয়ণ শক্তি, এটার ইংলিশ টার্ম হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। কেমন? সক্রিয়ণ শক্তির ইংলিশ টার্ম কি? এটার ইংলিশ টার্ম হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। এটার ইংলিশ টার্ম হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে সক্রিয়ণ শক্তি, এটার ইংলিশ টার্ম কি? অ্যাক্টিভেশন এনার্জি। এখন অ্যাক্টিভেশন এনার্জি বলতে আমরা কি বুঝি? ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি দুইটা বিক্রিয়ককে রেখে দিচ্ছেন, দুইটা বিক্রিয়ককে রেখে দেওয়ার পরে যদি একটা এনাফ এনার্জি না দেন, তাহলে আসলে বিক্রিয়াটা মানে সম্পাদিত হবে না। এরকম, এটা একটা উদাহরণ দেন তো ভাই। উদাহরণ যদি দেওয়ার চেষ্টা করি, যে ধরেন আপনি একটা পাত্রের মধ্যে, আপনি হচ্ছে হাইড্রোজেন এইচ টু গ্যাস, মানে 2H2 গ্যাস আর অক্সিজেন গ্যাসকে এভাবে করে রেখে দিচ্ছেন। একটা পাত্রের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে রেখে দিচ্ছেন। তাহলে বিক্রিয়াটা কীরকম হবে এখানে, যে 2H2 প্লাস অক্সিজেন গ্যাসকে আমি রেখে দিচ্ছি। তো কোয়েশ্চন হচ্ছে, যদি আমি একটা পাত্রের মধ্যে এরকম হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে রেখে দিই, তাহলে এদের মধ্যে বিক্রিয়া সম্পাদিত হবে না, হবে কি না? আনসার হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমি তড়িৎ শক্তি সাপ্লাই না করব এনাফ লেভেলের বা নির্দিষ্ট পর্যায়ের, ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে কোনো বিক্রিয়া সম্পাদিত হবে না। তাহলে এদের মধ্যে বিক্রিয়া সম্পাদিত করার জন্য আমাকে বাইরে থেকে কী করতে হবে? বাইরে থেকে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে বাইরে থেকে আমাকে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতে হবে। দেখেন, এই বাইরে থেকে এখানে আমার কাছে একটা ব্যাটারি দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতে হবে। ঠিক আছে? ব্যাটারি দিয়ে এখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতে হবে। একটা ব্যাটারি কানেক্ট করতেছি আমরা এখানে, ব্যাটারির মাধ্যমে এখানে আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করতে হবে। ব্যাটারিতে একটা বড় প্রান্ত থাকে, এদিকে আসবে একটা, এখানে একটা ছোট প্রান্ত থাকে। ঠিক আছে? জাস্ট আমার এত ফ্রি হ্যান্ডে আঁকতেছি, তো একটু হয়তো আঁকা বাঁকা হইতে পারে। হ্যাঁ, তার মানে এদের মধ্যে বিক্রিয়াটা তখনই সম্পাদিত হবে যখন আমরা কি করবো, একটা ব্যাটারি দিয়ে এখানে কি সাপ্লাই করব? তড়িৎ শক্তি সাপ্লাই করব। তাহলে যদি এখানে আমরা তড়িৎ শক্তি সাপ্লাই করি, ঠিক তখনই তড়িৎ শক্তি যখন এখানে আসবে, তড়িৎ শক্তি আসার পরে ঠিক তখনই এখানে কি তৈরি হবে? পানি তৈরি হবে। ঠিক তখনই এখানে পানি তৈরি হবে। তাহলে এখানে কি করা লাগতেছে? একটা তড়িৎ শক্তি তড়িৎ শক্তি তড়িৎ শক্তি সাপ্লাই করা লাগতেছে। তার মানে যে কোনো বিক্রিয়া সম্পাদন করার জন্য আমার এটা কি করা লাগে? একটা মিনিমাম এনার্জি দেওয়া লাগে। তো সেই মিনিমাম এনার্জিটাকে আমরা কি বলে থাকি? সেই বিক্রিয়া সক্রিয়ণ শক্তি বলে থাকি। তো ধরেন একটা পার্টিকুলার বিক্রিয়ার একটা সক্রিয়ণ শক্তি আছে, যে কোনো পার্টিকুলার বিক্রিয়াতে সক্রিয়ণ শক্তি থাকে। কেমন? এখন আপনি যে এনার্জিটা প্রদান করবেন, সেটা যদি সক্রিয়ণ শক্তি থেকে কম হয়, তাহলে কি বিক্রিয়া সম্পাদিত হবে? বিক্রিয়া কিন্তু সম্পাদিত হবে না। তার মানে এখানে একটা আমরা জিনিস মনে রাখতে পারি, একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে আমার যে প্রদত্ত শক্তি,
আমার যে প্রদত্ত শক্তি, আর সক্রিয় শক্তিকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি, মানে এটাকে আমরা সংক্ষেপে ই অফ এ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলেন তো? ই অফ এ দিয়ে প্রকাশ করি। আমার যদি প্রদত্ত শক্তিটা সক্রিয় শক্তি অপেক্ষা ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে না বলেন তো? বিক্রিয়া সম্পাদিত হবে না, কারণ এতটুকু মিনিমাম এনার্জি আমার দেওয়া লাগবে বিক্রিয়া করার জন্য। তো আমার প্রদত্ত শক্তি যদি অ্যাক্টিভেশন এনার্জি থেকে ছোট ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে না? বিক্রিয়া সম্পাদিত হবে না। এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়া সম্পাদন হবে না, তো আর আমাদের যে প্রদত্ত শক্তিটা, মানে একটা এনার্জি আপনাকে দেওয়াই লাগবে, এটা যদি কি হয়, এটা যদি আমাদের সক্রিয় শক্তি যেটা আছে এটা থেকে বড় হইলে তো অবশ্যই আমার বিক্রিয়া সম্পাদিত হবে, ইকুয়াল হইলেও হবে। তার আমাদের প্রদত্ত শক্তি সেটা যদি আমার সক্রিয় শক্তি থেকে বড় অথবা ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে? বিক্রিয়া সম্পাদন হবে। সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়া সম্পাদন হবে। তাহলে এই যে এই রিলেশনটা সবাই একটু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন তো। ওয়ালাইকুম আসসালাম। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন তো। ভাই, অন্য কোনো শক্তি কি সক্রিয় শক্তি হতে পারে না? হ্যাঁ, হইতে পারবে তো। তড়িৎ শক্তি হিসেবে যে দিতে হবে তা না, এক এক জায়গায় এক এক ধরনের শক্তি রাখতে পারে। কেমন? তড়িৎ শক্তি যে দিতে হবে তা না, সূর্যের আলোর শক্তিও এখানে কাজ করতে পারে। কিভাবে আমি দেখাবো জিনিসটা। সূর্যের আলোর শক্তিও আপনার মানে এখানে আমার প্রদত্ত শক্তি হিসেবে কাজ করতে পারে। একটা সেকেন্ড, আমি একটু টিস্যু দিয়ে আমার একটু মুছি। আচ্ছা, হোপফুলি সবাই এখানে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আরেকবার আচ্ছা আমি আরেকবার বলি আসেন। মানে আমরা পড়তেছিলাম সক্রিয় শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, এটা হচ্ছে যে একটা বিক্রিয়া সংগঠিত করার জন্য ন্যূনতম যে শক্তি প্রয়োজন। কি বলেন তো এখানে? ন্যূনতম যে শক্তি প্রয়োজন, মানে মিনিমাম যতটুকু এনার্জি প্রয়োজন তাকে ওই বিক্রিয়াটি সক্রিয় শক্তি বলে। তো তার মানে একটা বিক্রিয়া করার জন্য আমার শক্তি দরকার। এটা তো আমরা এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে একটি বিক্রিয়া করার জন্য শক্তি কেন দরকার, সেটা আমরা অ্যানালাইসিস করব। তো সেটা অ্যানালাইসিস করার আগে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ছক শিখে ফেললাম। সেটা হচ্ছে এরকম যে আমার যে প্রদত্ত শক্তি, সেটা যদি সেই বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম হয়, তাহলে সেই বিক্রিয়াটা সম্পাদন হবে না। আর আমার যে প্রদত্ত শক্তি, সেটা যদি অ্যাক্টিভেশন এনার্জি থেকে বেশি হয় বা ইকুয়াল হয়, সেক্ষেত্রে বিক্রিয়া সম্পাদন হবে। তো এখানে আমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে সক্রিয় শক্তি আসলে মানে এখানে আসলে কেন আমার এনার্জি দেওয়া লাগবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা এখানে জিনিস আমরা লিখছি, বিক্রিয়ার যে হারটা সেটা সক্রিয় শক্তির ব্যস্তানুপাতিক। এই কথাটা একটু পরে বোঝাচ্ছি। আগে আমি আপনাকে এটা বুঝাবো যে কেন আসলে এখানে এনার্জি দেওয়া লাগতেছে। এটা আগে চলুন বুঝাই ফেলে আসেন, একটা বিক্রিয়া দিয়ে বুঝাই আসেন। খেয়াল করেন, ধরেন আমার এখানে একটা এ আছে একজন, তাহলে সে চাইতেছে বি আর সি এর মধ্যে ধরেন একটা বন্ধন আছে। তা এখন আমার এখানে একটা ধরেন আমরা বলতে পারি বিক্রিয়ক, বি আর সি মিলে একটা বিক্রিয়ক আছে। তো এ চাইতেছে সিকে সরাই ফেলে বি এর সাথে যুক্ত হইতে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যদি এ বি এর সাথে যুক্ত হইতে চায়, তাহলে আগে এই বি আর সি এর মধ্যে যেই বন্ধনটা বিদ্যমান সেটাকে আগে ভাঙতে হবে না? তো যদি কোনো কারণে এ যদি বি এর সাথে যুক্ত হইতে চায়, তাহলে বি এর সাথে যে বন্ধনটা আছে সেটাকে কি করতে হবে বলুন তো? ভাঙতে হবে। তো ভাঙার জন্য তো আমার এনার্জি দরকার ভাই। তো ওইটাই তো আমরা এখানে গিভেন এনার্জি বা প্রদত্ত শক্তি হিসেবে কাজ করতেছে। তো যদি কোনো কারণে কি হয়, এই যে বি আর সি এর মধ্যে প্রথমে যে ঘটনাটা ঘটবে, তাহলে একটু পরে গিয়ে তাহলে যে ঘটনাটা ঘটবে এখানে, বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙন ঘটবে। বি আর সি এর মধ্যে এখানে কি ঘটবে? বন্ধনের ভাঙন শুরু হয়ে যাবে, আর এ আর বি এর মধ্যে বন্ধনের জোড়া লাগা স্টার্ট হবে। তাহলে দেখেন এখানে যে ঘটনাটা করতেছে আমার, অ্যাট ফার্স্ট একটু যখন বোঝার চেষ্টা করি, ধরেন এ জিনিসটা বি এর সাথে যুক্ত হবে। তো বি এর সাথে আগে থেকে তো সি যুক্ত আছে, তাহলে অ্যাট ফার্স্ট তাকে সি কে বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙতে হবে। তাহলে বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙা স্টার্ট হয়েছে, আর একই সাথে বি আর এর মধ্যে বন্ধন জোড়া লাগতেছে এখানে। তাহলে এখানে কিন্তু আমার কি হচ্ছে, এই জায়গাটাতে আমার এখানে বন্ধন ভাঙছে,
ভাঙছে, আর এই জায়গাটাতে আমার কি হচ্ছে, বন্ধন বন্ধন গঠন হচ্ছে। তো এটা একটা জটিল অবস্থা না? কি ধরনের জটিল অবস্থা? একই সাথে বন্ধন ভাঙতেছে, একই সাথে বন্ধন গঠন হচ্ছে। এই জটিল অবস্থাটাকে আমরা বলে থাকি, এটা বিশেষ নাম দিই সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। এটাকে আমরা কি নাম দিই? এটাকে আমরা নাম দিয়ে থাকি হচ্ছে আপনার সক্রিয়ঙ্কিত জটিল জটিল অবস্থা। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো একটু করে, যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, একটা বিক্রিয়া ঘটানোর জন্য যে শক্তি দেওয়া প্রয়োজন, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? কারণ যদি আমি শক্তি না দিই তাহলে কি বন্ধনটা জীবনও ভাঙবে? সেটা একটা বন্ধন মানে কি, সে একটা স্টেবল অবস্থায় আছে। তাহলে আমি যদি বাইরে থেকে শক্তি না দিই তাহলে কি সে বন্ধনটা ভাঙবে? না। তাহলে এই জন্য বন্ধন ভাঙার জন্য আমার কি দেওয়া দরকার? আমার একটা শক্তি দেওয়া দরকার। আমার একটা শক্তি দেওয়া দরকার বন্ধনটা ভাঙার জন্য। কেমন? তাহলে আগে এই জিনিসটা বুঝতে পারছেন কিনা দেখেন, যে আমার যেখানে একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য শক্তি দেওয়া প্রয়োজন, এই জিনিসটাকে সবাই বুঝতে পারছি? জটিল অবস্থা আরেকবার বুঝাই দিব, টেনশন নিয়েন না। আগে এটা একটু ক্লিয়ার করেন যে আপনারা বন্ধন ভাঙার জন্য যে শক্তি দেওয়া দরকার সেটা বুঝতে পারছেন কিনা সবাই? জি, ইয়েস, বুঝতে পারছেন। ওকে, তাহলে এবার দেখেন, এবার যে কাহিনীটা হবে আপনার, যখন এখানে একটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এখানে দুজন কানেক্টেড ছিল, আপনি একটা এনার্জি দিচ্ছেন, সাথে সাথে যেটা ভেঙে গেছে তার ব্যাপারটা না, ভাঙতে একটু সময় দরকার হয়। তো যখন ভাঙে একই সাথে জোড়াও লাগে, এটা একটা অস্থায়ী অবস্থা, মানে এটা একটা কাল্পনিক অবস্থা। এটা মানে একটা জিনিস দেখেন, একটা জিনিস ভাঙতেছে, একটা জিনিস জোড়া লাগতেছে, তো এটা তো আমরা সহজে চোখে দেখতে পারি না, কারণ এটা অস্থায়ী অবস্থা। দেখা যায় এর কিছু মুহূর্ত পরে কি হয়ে যাবে, এর কিছু মুহূর্ত পরেই এ আর বি বন্ধন গঠন করে ফেলবে, আর সিটা এখানে আলাদা হয়ে গেছে কিছু মুহূর্ত পরেই। তো এই যে একটা কাল্পনিক অবস্থা বা অস্থায়ী অবস্থা, এই অবস্থায় বন্ধন ভাঙতেছে আবার বন্ধন গঠন হচ্ছে, এই একটা জটিল অবস্থাটাকে আমরা বলে থাকি সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। তাহলে সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা কি জিনিস? যে অবস্থায় একই সাথে বন্ধন ভাঙা এবং গড়া চলতে থাকে তাকে আমরা বলে থাকি সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। তাহলে আমি যদি সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা ডেফিনেশন লিখতে পারি চাই, তাহলে আমরা লিখব যে অবস্থায় একই সাথে একই সাথে একই সাথে বন্ধন বন্ধন গঠন ও ভাঙন চলতে থাকে ভাঙন চলতে থাকে ভাঙন চলতে থাকে চলতে থাকে সে অবস্থাকে সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলে। সে অবস্থাকে আমরা কি বলবো? সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলে। সে অবস্থাকে সক্রিয়ঙ্কিত জটিল জটিল অবস্থা সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলে। তাহলে আমরা সেটাকে কি বলবো? সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলবো। দেখেন এই জিনিসটা এখানে বুঝতে পারছেন কিনা? সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা কি জিনিস বুঝতে পারছেন? একটু আমাকে কমেন্টে জানেন তো, যারা ফেসবুকে দেখতেছেন তারাও একটু জানেন যে সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বুঝতে পারছেন কিনা। সক্রিয়ঙ্কিত জটিল অবস্থাটা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে জানেন। সক্রিয়ঙ্কিত জটিল অবস্থাটা বোঝা গেছে কিনা। ওকে, গুড। হ্যাঁ, ওকে, গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে সক্রিয়ঙ্কিত যে জড়িত অবস্থা সেখানে কিন্তু বন্ধন ভাঙতেছে, তাহলে এখানে কিন্তু বন্ড ব্রেক হচ্ছে। ইংলিশে তো আমরা লিখতে চাই এখানে কি হচ্ছে? বন্ড ব্রেক হচ্ছে এখানে, আর এখানে কিন্তু বন্ধন গঠন হচ্ছে, মানে বন্ড ফর্ম হচ্ছে। তাহলে সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলতে আমরা কি বুঝবো? একই সাথে এখানে বন্ড ব্রেক হবে, আবার একই সাথে এখানে বন্ডটা ফর্মও হবে। ঠিক আছে? তাহলে এটাকে আমি একটু করে বক্স করে দিতে পারি। এটাই হচ্ছে আমার সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস একটু করে দেখেন, আমরা এখানে একটা লাইন লিখে আসছিলাম, সেটা হইতেছে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। কোশ্চেন হচ্ছে লাইনটা আমরা কেন লিখছি এখনই এক্সপ্লেন করতেছি। আগে এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন বা তুলে ফেলেন,
এরপরে জিনিসটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন আসলে সক্রিয়ণ শক্তিটা আপনার বিক্রিয়া হারের ব্যস্তানুপাতিক। আগে এটা নোট ডাউন করে ফেলেন এখানে বা স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে গুড, চলেন আমরা তাহলে যাই। এখন এটাই ব্যাখ্যা করব যে কেন আসলে ই এর সাথে ওই ধরনের সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলেন, যদি কোনো কারণে এমন হয় যে আমার ই এ বেশি, এই কথাটার অর্থ কি? যে অ্যাক্টিভেশনের একটা বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে সেই বিক্রিয়াটা ঘটানোর জন্য আপনাকে প্রদত্ত শক্তি প্রদান করতে হবে বেশি। যদি একটা বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জি বেশি হয় তাহলে সেই বিক্রিয়াটা সংগঠিত করার জন্য আপনাকে এনার্জি প্রদান করতে হবে বেশি। তাহলে ই এ বেশি, এই কথাটার অর্থ হচ্ছে আমাদের যে প্রদত্ত শক্তি আছে এটাকেও কি করতে হবে আমাকে বেশি পরিমাণে দিতে হবে। তাহলে আমার বিক্রিয়াটা কি সহজে করতেছে নাকি আমাকে অনেক জটিলতা পোহাইতে হচ্ছে? আমার কিন্তু অবশ্যই আমার সহজে হচ্ছে না। সহজে কখনোই তো যদি আমার এনার্জি কমে হয়ে যেত, তাহলে কম এনার্জি দিয়েই বিক্রিয়া হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি বেশি, এর মানে হচ্ছে প্রদত্ত শক্তি আমাকে বেশি দিতে হবে, তার মানে আমার বিক্রিয়াটা সহজে হচ্ছে না, তাহলে বিক্রিয়াটা কিন্তু স্লো হচ্ছে। তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে বিক্রিয়াটা হচ্ছে আমার কাছে এখানে স্লো হচ্ছে। আর বিক্রিয়া স্লো হওয়া মানে কি? তাহলে আমার রেট যেটা আছে সেটা কি কম নাকি বেশি? অবশ্যই কম। দেখেন বিক্রিয়া স্লো হচ্ছে মানে কি, আপনার প্রদত্ত শক্তি অনেক বেশি পরিমাণে দিতে হচ্ছে। বিক্রিয়া ফাস্ট মানে কি, আপনি খুব দ্রুত সম্পাদন করাই ফেলতে পারতেছেন, বাট এক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত সম্পাদন করতে পারতেছেন না, কারণ আপনার অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি, তাই জন্য প্রদত্ত শক্তি অনেক বেশি পরিমাণে দিতে হবে, তাই বিক্রিয়াটা অনেক স্লো ঘটবে। আর স্লো ঘটা মানে কি রেটটা কম হবে। দেখেন তো এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? ভাই এখন ক্লাসে যা জয়েন হয়েছি, আগে ক্লাস করছি, আপনার সাথে এখন 16 মিনিট পড়াইছেন, এখন থেকে পড়লে বুঝবেন। হ্যাঁ বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, পড়তে থাকেন। আর যদি কোথাও বেশি না বুঝেন আমাকে বলবেন, কেমন? আচ্ছা, তাহলে এই জিনিসটা তো আমরা সবাই বুঝতে পারছি কিন্তু, তাই না? হ্যাঁ, ফেসবুকে যারা দেখতেছেন ওনারা একটু জানেন। এখন উল্টা করে আমি তাহলে কি বলতে পারি, যদি আমার অ্যাক্টিভেশন এনার্জি যেটা আছে এটা যদি আমার কম হয়, এর মানে কি আমাকে যে প্রদত্ত শক্তি সেটা করতে হবে কি কম দিতে হবে, কারণ কমেই আমার বিক্রিয়া হয়ে যাচ্ছে। তাহলে কমে প্রদত্ত শক্তি কি করতে হবে, আমার এখানে প্রদত্ত শক্তি যেটা আছে সেটা কম দিতে হবে, কারণ কমেই বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। তাহলে আমি অল্প এনার্জি দিলেই বিক্রিয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অল্প এনার্জি দিলেই হচ্ছে, তাহলে বিক্রিয়াটা ফাস্ট হচ্ছে না। তাহলে আমার বিক্রিয়াটা সেক্ষেত্রে কী হবে, সরি এরকম কেন হচ্ছে, তার মানে সেক্ষেত্রে আমার বিক্রিয়া ফাস্ট হচ্ছে, এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, বিক্রিয়া ফাস্ট হবে, কারণ আমি অল্প এনার্জি দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমার এই ক্ষেত্রে বিক্রিয়ার রেটটা কি হবে, অবশ্যই রেট এখানে বাড়বে। তা আপনি যদি এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে একটু নজর দেন, তাহলে দেখেন এটা যখন বাড়তেছে ওটা তখন কমতেছে, এটা তখন কমতেছে ওটা তখন বাড়তেছে। তাহলে এখানে আমি বলতে পারি এই জন্য আমার যে সক্রিয়ণ শক্তি আছে, আমার যে সক্রিয়ণ শক্তি থাকে, সক্রিয়ণ শক্তি যেটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলছি, ইজ প্রপোর্শনাল টু 1/, ব্যস্তানুপাতিক কিন্তু, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে ব্যস্তানুপাতিক, এটা হবে 1/, বিক্রিয়ার হার হবে 1/, বিক্রিয়ার হার হবে। দেখেন এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা, দেখেন তো এবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা বুঝছি কিনা আমরা? আগের ক্লাস না বলতে একটু বুঝতে সুবিধা হবে। ভাই বিক্রিয়া হার কি প্রদত্ত শক্তির সমানুপাতিক? বিক্রিয়া হার হচ্ছে প্রদত্ত শক্তির ব্যস্তানুপাতিক, কারণ আপনি প্রদত্ত শক্তি যত বেশি হবে এর মানে কি আপনাকে বিক্রিয়াটা সংগঠিত করতে অনেক কষ্ট করতে হচ্ছে, বিক্রিয়া সহজে সংগঠিত হচ্ছে না, বিক্রিয়া স্লো সংগঠিত হচ্ছে। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার সবারই জিনিসটা। তাহলে এই দেখেন এখন এই কথাটাই কিন্তু আমরা এখানে লিখছি যে আপনার বিক্রিয়া হারটা সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এটা অবশ্যই মনে রাখবেন। এমসিকিউ এভাবে কোয়েশ্চন করে আপনাকে যে সক্রিয়ণ শক্তি বেশি হইলে বিক্রিয়া হার বেশি হবে নাকি কম হবে, এভাবে জিজ্ঞেস করে। এটা কি ক্লিয়ার? ওকে, ফেসবুকে যারা শুনে একটু ইয়া করি, আচ্ছা একবার বুঝাই দিয়ে আসেন, ফেসবুকে একজন স্যার একবার বুঝাই দিতে। এই যেখানে কি হচ্ছে দেখেন, যখন আপনার অ্যাক্টিভেশন এনার্জি বেশি এর মানে হচ্ছে আপনার প্রদত্ত শক্তি বেশি দিতে হবে বিক্রিয়াটা করানোর জন্য,
তো তার মানে বিক্রিয়া সহজে সংগঠিত হচ্ছে না। প্রদত্ত শক্তি বেশি মানে কি আমার এনার্জি দিতেই হচ্ছে অনেক বেশি, ফলে বন্ধন সহজে ভাঙতে যাচ্ছে না, বন্ধন কি করতে যাচ্ছে না, সহজে ভাঙতে যাচ্ছে না। তো বন্ধন যদি সহজে ভাঙতে না চায় তাহলে এখানে বিক্রিয়া কি ফাস্ট হবে? বিক্রিয়া ফাস্ট কখনোই তো বলেন তো, যখন অল্প ইফোর্টেই বন্ধন ভেঙে যাইতো, তাড়াতাড়ি উৎপাদে পরিণত হইতো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে রেটটা বেশি হইতো। তার মানে প্রদত্ত শক্তি যদি কম প্রয়োজন হইতো সেই ক্ষেত্রে বিক্রিয়াটা ফাস্ট, সেই ক্ষেত্রে রেট বেশি। প্রদত্ত শক্তি যদি বেশি দরকার হয়, কখন বেশি দরকার হবে? যখন ইয়েটা বেশি, সেক্ষেত্রে বিক্রিয়া হবে স্লো, রেট হবে কম। কেমন? আশা করি সবার কাছে এই জিনিসটা এখানে ক্লিয়ার। তাহলে চলেন আমরা নেক্সটে চলে যাই। আমাদের হোপফুলি সবাই এটা বুঝতে পারছি, একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, পিডিএফ যদি এরপরে দিয়ে দিব আমি এখানে। ওকে, চলো আমরা যাই, আসলে নেক্সটে যাই। নেক্সটে এই যে যা যা আমি এখানে লিখে দিয়েছিলাম, এই যে এই জিনিসটাই আপনাকে এখানে লিখছে, আমি তো এটা পড়াই দিছি, সো এটা এখানে দরকার নেই আর কি, নিজেরা বুঝতে পারছি জিনিসটা। ওকে, চলেন নেক্সটে যাই। আসেন নেক্সটে আসে যেটা, সে হচ্ছে আমাদের সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব জিনিসটা কি, চলেন আমি এই জিনিসটা আপনাকে বুঝাই বলি। সংঘর্ষ তত্ত্ব মানে হচ্ছে, দেখেন সংঘর্ষ তত্ত্বের 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট, আমি প্রতিটা পয়েন্ট এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড ক্লিয়ার করবো, টেনশন নেওয়ার দরকার নেই। প্রথম পয়েন্ট কি বলছে, বিক্রিয়া সংঘটিত হওয়ার পূর্বে অবশ্যই বিক্রিয়ায় অংশগ্রহণকারী অণুগুলোর বা কণাগুলোর মধ্যে সংঘর্ষ হইতে হবে। এর মানে হচ্ছে, চিন্তা করে দেখেন, ধরেন আপনি একটা বিক্রিয়া সংঘটিত করাবেন, কীরকম আমি আপনাকে বলি। ধরেন আপনি একটা বিক্রিয়া সংঘটিত করাবেন কীরকম, যে ধরেন এখানে 2H2 আর অক্সিজেন, এখানে একটা বিক্রিয়া সংঘটিত করাবেন, যেখান থেকে আপনি কী পাবেন, 2H2O। এখন এখানে 2 ধরনের বন্ধন আছে, এইটার মধ্যে আছে হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন, আর এটার মধ্যে আছে অক্সিজেন আর ডাবল বন্ড অক্সিজেন বন্ধন। এটা তো আমরা সবাই জানি, এই জিনিসটা আমরা সবাই জানি যে এখানে কি আছে, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড আছে আর অক্সিজেন অক্সিজেন বন্ড আছে। তো বলতেছে যদি এরা এখানে যখন কি H2 এর মধ্যে কি থাকে বলেন তো একটু করে, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই বন্ধনে থাকে না H2 এর মধ্যে। আচ্ছা, কোন যোগে কোন বন্ধন আছে এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে জানেন তো, কোন যোগে কোন বন্ধন আছে এই জিনিসটা বুঝছেন কিনা? ভাই যদি প্রয়োজনে বেশি শক্তি দিই তাহলে বিক্রিয়া হার বৃদ্ধি পাবে না, প্রয়োজনে যদি বেশি শক্তি দেন তাহলে তো বিক্রিয়াটা, ওইটা তো অন্য ক্রাইটেরিয়া চলে গেছেন আপনি, এটার সাথে এটাকে মিলাইয়েন না। কেমন? আপনি অন্য ক্রাইটেরিয়া চলে গেছেন। যদি আপনি বলতেছেন যে ভাই ধরেন আমার এনার্জি দরকার 10 জুল, তা আমি যদি এনার্জি 20 জুল দিই, ওইটা অন্য ক্রাইটেরিয়া ভাই। আমরা একটা ক্রিটিক্যাল কন্ডিশন চিন্তা করাচ্ছি, কেমন, যে মানে প্রদত্ত শক্তির সাথে আর কি। আচ্ছা, ওইটা নিয়ে চিন্তা করি না, আগে এটা একটু বুঝছেন কিনা আমাকে বলেন, যে কোন যোগের মধ্যে কোন বন্ড আছে, এই জিনিসটা বোঝা গেছে কিনা। এই যে H2 এর মধ্যে হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন থাকে, অক্সিজেনের মধ্যে অক্সিজেন আর অক্সিজেন ডাবল বন্ধন থাকে, H2 এর মধ্যে OH বন্ধন থাকে। তো এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে যে উৎপাদে কিন্তু একটা নতুন বন্ধন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে H আর O এর মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। তাহলে আমার বন্ধন তৈরি হওয়ার জন্য আগে HH বন্ধনকে ভাঙতে হবে, আবার অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙতে হবে। তার মানে এই এখন একটা বন্ধন কখন ভাঙে, একটা বন্ধন তার নিচ থেকে ভাঙে না। আমি বাইরে থেকে এনার্জি প্রদান করি, এমন হতে পারে আমি সূর্যের আলো নিক্ষেপ করছি বা আমি তড়িৎ শক্তি দিছি, তখন যেটা হবে এদের মধ্যে কণাগুলোর মধ্যে সংঘর্ষ হবে, আর সেই সংঘর্ষ হওয়ার ফলে এদের বন্ধনটা ভাঙবে। তো যদি এই জন্যই বলা হয়েছে সংঘর্ষ কথাটা কি, যে বিক্রিয়া সংঘটিত হওয়ার পূর্বে অবশ্যই বিক্রিয়া অংশগ্রহণকারী কণাগুলোর মধ্যে সংঘর্ষ হইতে হবে। যদি সংঘর্ষ না হয়, আপনি ধরেন বাইরে থেকে এনার্জি দেওয়ার উদ্দেশ্যটা কি, বাইরে থেকে এনার্জি যখন আমরা দিব তখন সেই এনার্জি প্রাপ্ত হয়ে এরা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করবে, আর এটা ধাক্কাধাক্কি করলে এদের বন্ড ব্রেক হবে। তাই আগে এই যে আমাদের যখন উৎপাদন তৈরি হবে, উৎপাদন তৈরি হওয়ার জন্য অবশ্যই আগে সংঘর্ষ হইতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সংঘর্ষ অবশ্যই একটা পর্যাপ্ত শক্তিতে হতে হবে, মানে ওই যে অ্যাক্টিভেশন এনার্জি, এই যে আপনার যে সংঘর্ষটা হবে, এখন আমি যদি প্রদত্ত শক্তিটা অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম দিই, তাহলে সেই সংঘর্ষে কোনো কাজ হবে? সেই সংঘর্ষে কোনো কাজ হবে না, কারণ তখন আমার ওই অ্যাক্টিভেশন এনার্জি থেকে কম, আমার যতটুকু দরকার ততটুকু থেকে কম এনার্জি আমি দিচ্ছি। তো এই জন্য বলছে কি, সংঘর্ষ অবশ্যই একটি পর্যাপ্ত শক্তিতে হতে হবে। মানে আপনার এখানে যে সংঘর্ষটা হবে, এটা সংঘর্ষটা কেন হচ্ছে, বাইরে থেকে একটা এক্সট্রা এনার্জি দেওয়ার কারণে। তো সেই এনার্জিটাকে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি থেকে বেশি হইতে হবে বা ইকুয়াল হইতে হবে। এই জন্যই বলতেছে একটা পর্যাপ্ত শক্তিতে হতে হবে। কোন শক্তিতে হতে হবে বলেন তো? একটি পর্যাপ্ত শক্তিতে। এবং এই পর্যাপ্ত শক্তি কোনটা? এই পর্যাপ্ত শক্তি হচ্ছে আপনার অ্যাক্টিভেশন এনার্জি।
এই প্রথম দুইটা পয়েন্ট ক্লিয়ার কিনা একটু জানান আমাকে। ইয়েস ইয়েস লিখিয়েন, ওয়াই ওয়াই লিখলে হবে। প্রথম দুইটা পয়েন্ট একটু ক্লিয়ার কিনা আমাকে জানেন, প্রথম দুইটা পয়েন্ট। গুড, প্রথম দুটো পয়েন্ট ক্লিয়ার কিনা আমাকে জানাই একটু কমেন্টে। গুড, তাহলে এবার আসেন আমরা পরের পয়েন্টটা দেখি। পরের পয়েন্টটা বলতেছে সংঘর্ষ একটা নির্দিষ্ট দিক থেকে হতে হবে। এই জিনিসটা ধরেন আমি কি আপনাকে বুঝাই বলি, খেয়াল করি আসেন। ধরেন আমার কাছে এখানে একটা এ নামক একটা মানে মৌল আছে, এর সাথে এখানে বি যুক্ত আছে, এর সাথে এখানে সি যুক্ত আছে, এর সাথে এখানে ডাবল বন্ড দিয়ে ধরা যাক ডি যুক্ত আছে। এখন এইটা হচ্ছে পুরোটা সিস্টেম। এ একটা আমার মৌল, এর সাথে বি আর সি যুক্ত আছে, আবার ডাবল বন্ড দিয়ে ডি যুক্ত আছে। এখন একজন ব্যক্তি আছেন যার নাম হইতেছে ই। তো সেই ইটা এর সাথে যুক্ত হতে যাচ্ছে। এই ই ব্যক্তিরা কি হইতে যাচ্ছে, ইটা এর সাথে যুক্ত হইতে যাচ্ছে। তো যুক্ত হইতে গেলে কি করতে হবে, এ আর ডি এর মধ্যে যে ডাবল বন্ড আছে সেখানে একটা বন্ডকে ব্রেক করতে হবে, এবং একটা বন্ডকে ব্রেক করে সেই বন্ড দিয়ে ইকে যুক্ত হইতে হবে। কিন্তু এখানে কিছু কাহিনী আছে, কাহিনীটা কি আমি আপনাকে বুঝাই বলি। ই যে লোকটা আছে, ই লোকটা যদি এই দিক দিয়ে অ্যাটাক করে, এ অ্যাটাকে হবে হবে না। কেন? কারণ এখানে ডি নামক একজন বসে আছে, সে বলবে তোমাকে আমি একে অ্যাটাক করতে দিব না। ই যদি এই দিক দিয়ে অ্যাটাক করতে চায়, হবে না। তখন বি বলবে আমি ভাই এর সাথে কানেক্ট আছি, তোমাকে আমার পথ দিয়ে অ্যাটাক করতে দিব না। সিও কিন্তু তাকে বাধা দিবে। তাহলে এটাকে যদি সে ইটা অ্যাটাক করতে চায়, তাহলে তার অ্যাটাক করার ওয়ে হচ্ছে এইটা। এদিকে দেখেন, এদিকে পর্যাপ্ত স্পেস খালি আছে, এই বরাবর পর্যাপ্ত স্পেস খালি আছে। তাই সংঘর্ষ ইচ্ছামতো করাইলে হবে না, সংঘর্ষটা কি হইতে হবে, একটা নির্দিষ্ট দিক থেকে হইতে হবে। আপনি এদিক থেকে সংঘর্ষ করাই গেলেন, দেখবেন এর সাথে কানেক্ট হচ্ছে না। কেন? কারণ সে এর কানেকশনে আসতে পারতেছে না। তো সংঘর্ষ করাতে গেলে কি করতে হবে, যেদিকে খালি জায়গা আছে, এই খালি জায়গা থাকাটাকে আমরা বলি এখানে স্টেরিক বাধা কম। একটা টার্ম আছে, লিখে রাখি আমরা কেমিস্ট্রিতে, যেটাকে আমরা বলি স্টেরিক বাধা। যেটাকে আমরা কি বলি, স্টেরিক বাধা। স্টেরিক বাধা। তো এই স্টেরিক বাধা, এটার সোজা বাংলা অর্থ হচ্ছে জায়গাজনিত প্রবলেম। জায়গাজনিত প্রবলেম। খেয়াল করেন, এইদিকে কিন্তু অনেক হিজিবিজি, তাই এখানে স্টেরিক বাধা অনেক বেশি। বাট এইদিকে কিন্তু খালি স্পেস, তাই এখানে স্টেরিক বাধা কম। তাই এদিকে স্টেরিক বাধা কম, তাই ইটা এদিক দিয়ে এসে অ্যাটাক করবে একে। তখন যেটা হবে, এখানে এর সাথে যুক্ত হওয়া তার জন্য সহজ হবে। তাই সংঘর্ষটাকে অবশ্যই একটা নির্দিষ্ট দিক হতে হবে। এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা আমাকে জানেন, সবাই একটু ইয়েস লিখলেই হবে। যারা ফেসবুকে দেখতেছেন তারাও একটু জানেন এই জিনিসটা। সবাই সংঘর্ষ যে একটা নির্দিষ্ট দিক থেকে হইতে হবে সেটা সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানেন। কি লিখছেন? সবার থেকে কি ধূপ ধূপ সাউন্ড হয় নাকি আমারই হয়? দেখি একটু করে, আমার এখানে তো ধূপ ধূপ সাউন্ড। দেখি একটু করে, আমার এখানে তো ধূপ ধূপ সাউন্ড। না, আমার এখানে তো ক্লিয়ার সব কিছু, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, সংঘর্ষ তো আমাদের ক্লিয়ার। সংঘর্ষ তো খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু আপনাকে হচ্ছে যে সৃজনশীলের মধ্যে 2 নম্বরে লিখতে দিবে। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে পারতে হবে। কেমন? সংঘর্ষ তত্ত্বটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আশা করি সবাই বুঝতে পারছেন এটা এখানে। তাহলে আমরা ধরেন নেক্সট চলে যাই আসেন। নেক্সট হচ্ছে সক্রিয়ঙ্কিত জটিল যৌগ এবং সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। অলরেডি আমরা পড়ে আসছি। আমরা কি পড়ছি এখানে? আমরা বলছিলাম যে ধরেন এখানে যদি একটা এ থাকে, আবার এখানে যদি আপনার বি আর সি এর মধ্যে একটা বন্ড থাকে, বি আর সি এর মধ্যে একটা বন্ড থাকে,
যে ঘটনা হবে বি আর সি এর মধ্যে বন্ড কিন্তু ব্রেক ঘটবে। ব্রেক ঘটার পর এখানে কি তৈরি হবে বলেন? এখানে কি তৈরি হবে আপনার? এই জায়গাটাতে কি তৈরি হবে? এই জায়গাটা তখন যেটা হবে, এই বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙা চলতে থাকবে, আর এ আর বি এর মধ্যে বন্ধন গঠন চলতে থাকবে। আর এরপর কিছু পর মুহূর্তেই আমার যে ঘটনাটা ঘটবে এখানে, আমার এখানে এ আর বি এর মধ্যে পাকাপোক্ত বন্ধন হয়ে যাবে, আর সিটা এখানে আলাদা হয়ে যাবে। তো এই যে অবস্থাটা এই অবস্থাটাকে আমরা বলি সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। আর এই যে যৌগটা পাইছি এ ডট ডট বি ডট ডট সি, এটাকেই সক্রিয়ঙ্কিত জটিল যৌগ বলা হয়। তাহলে যে অবস্থায় এখানে কি হচ্ছে, এই জায়গাটাতে এখানে কিন্তু বন্ড, এই জায়গায় কি হচ্ছে বলেন? এই জায়গায় কিন্তু বন্ড ফর্ম হচ্ছে, আর এই জায়গাটাতে কি হচ্ছে? বন্ড ব্রেক হচ্ছে। তাহলে সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা বলতে কি বুঝবো? এমন অবস্থা যে অবস্থায় বন্ধন ভাঙা আর বন্ধন গড়া চলতে থাকে একই সাথে। আর ওই যৌগটাকে আমরা বলবো কি বলেন তো? সক্রিয়ঙ্কিত জটিল যৌগ। এটাকে ঠিক করে লিখি, এটাকে আমরা বলবো সক্রিয়ঙ্কিত জটিল যৌগ। দেখেন ডেফিনেশন এখানে লিখাই দিছে, যে ক্ষণস্থায়ী অবস্থায় বন্ধন ভাঙা গড়া চলতে থাকে তাকে বলে সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা, এবং সেই অবস্থায় যৌগকে বলা হয় কি বলেন তো? সক্রিয়ঙ্কিত জটিল যৌগ বলা হয়। কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি ক্লিয়ার সবার? এই জিনিসটা কি সবার ক্লিয়ার? কি বলছে? এর সাথে সি এর বন্ধন হবে না? সি এর বন্ধন হইতে পারে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাকে বি এর সাথে বন্ধন দেখাচ্ছি, সি এর সাথে বন্ধন হইতে পারে। কেমন? ভাইয়া বইয়ে টপিকের ব্যাখ্যাগুলো অগোছালো, অনেক ডিটেলসভাবে বুঝতে কষ্ট হয়, বাট ক্লাস লেকচারগুলোর পর বই কি রিডিং পড়তে হবে? বই রিডিং পড়তে হবে কি না, যদিও থিওরিতে আপনাকে লিখিয়ে দিচ্ছি, বই একবার যদি সময় থাকে তাহলে রিডিং পড়িয়েন, আর একবার যদি টপিকটা বুঝে যান বই দেখবেন পড়া অনেক ইজি হয়ে গেছে। এই জিনিসটা কি ক্লিয়ার সবার? ক্লিয়ার? ওকে, চলেন নেক্সটে যাই আসেন। নেক্সট এখন হচ্ছে সক্রিয়ঙ্কিত জটিল যৌগের বৈশিষ্ট্য আলোচনা করছে এখানে। তো এই বৈশিষ্ট্যগুলা আমরা বুঝতে পারবো যখন আমরা কি করবো, একটা গ্রাফ দেখবো, আমরা দুইটা গ্রাফ দেখবো, তারপরে এই বৈশিষ্ট্য আমরা ফেরত আসতেছি। আগে আমরা দুইটা গ্রাফ দেখবো, কেমন? দুইটা গ্রাফ দেখবো আগে, তারপর আমরা এই বৈশিষ্ট্য ফেরত আসতেছি। কিসে গ্রাফ আমরা এখানে নাই? ওকে, আচ্ছা, তাহলে একটা কাজ করে আসেন, আমরা তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফ আগে দেখবো, পরে আমরা তাপ হারি বিক্রিয়া গ্রাফ দেখবো, পরে আমরা ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো। কেমন? তাহলে আপনাকে আমি প্রথমে আগে তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফ আলোচনা করতেছি। তাপ উৎপাদী বিক্রিয়া, এটার চলেন আগে গ্রাফ আলোচনা করি। তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ এই গ্রাফ থেকে বইয়েটা একবার কোয়েশ্চন আসছিল। তো গ্রাফগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, কোথাও না বুঝলে আমাকে জানাবেন। কেমন? আচ্ছা, ধরেন একটা বিক্রিয়া নিচ্ছি আমি। বিক্রিয়াটা কীরকম? যে এ আর বি এবং সি এর মধ্যে বন্ড আছে। তো কিছু সময় পর এখানের মধ্যে এই যে বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙা করা স্টার্ট হয়েছে, এ আর বি এর মধ্যে বন্ধন জোড়া লাগা স্টার্ট হয়েছে। দেন আরও কিছু সময় পরে গিয়ে এখানের মধ্যে এ আর বি এর মধ্যে বন্ধন পাকাপোক্ত হয়েছে, আর সি এভাবে আউট হয়ে গেছে। এখন এই বিক্রিয়াটাকে আমি বলতেছি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আপনারা সবাই 19 থেকে জেনে আসছেন, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল্টা এইচটা কি হয়? নেগেটিভ হয়। এটা সবাই 19 থেকে পড়ে আসছেন না? তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেল্টা এইচ কি হয়? নেগেটিভ হয়। বাট কেন নেগেটিভ হয় ওইটা হয়তো অনেকে 19 থেকে পড়েন নাই, আজকে আমরা শেখার চেষ্টা করব কেন নেগেটিভ হয়। কেমন? তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা এতটুকু সবাই জানি কি না, তাপ উৎপাদী বিক্রিয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেখানে তাপ উৎপন্ন হবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার বিশেষ বৈশিষ্ট্য কি? এখানে কি উৎপন্ন হবে বলেন? তাপ উৎপন্ন হবে। তাহলে কোন সাইডে তাপ উৎপন্ন হবে? বিক্রিয়ক সাইডে নাকি উৎপাদক সাইডে বলেন তো? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপটা কোন সাইডে উৎপন্ন হয়? বিক্রিয়ক সাইড নাকি উৎপাদক সাইড? দেখি দুই একজন আনসার দেন। বাদশাহ মল্লিক উনি বলছেন উৎপাদক, গুড। হ্যাকার্স উনিও বলছেন উৎপাদক, গুড। উৎপাদক সাইডে হচ্ছে আপনার কি হবে? তাপ উৎপন্ন হবে।
তাহলে তাপ যে উৎপন্ন হবে সেটা কোন সাইডে উৎপন্ন হবে? উৎপাদ সাইডে, উৎপাদ সাইডে উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো সবাই আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, কোন একটা জায়গায় যদি তাপ উৎপন্ন হয় সেই জায়গার টেম্পারেচার বাড়ে নাকি কমে? কোন একটা জায়গায় যদি তাপ উৎপন্ন হয় সেই জায়গার টেম্পারেচার বাড়ে নাকি কমে? কোন জায়গায় যদি তাপ উৎপন্ন হয় সেই জায়গায় টেম্পারেচার বাড়ে নাকি কমে? বাড়ে। গুড। তাহলে যেহেতু উৎপাদক সাইডে তাপ উৎপন্ন হবে তাহলে উৎপাদক সাইডের টেম্পারেচারটা 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 বাড়বে। এতটুকু তো আমরা সবাই শিওর, উৎপাদক সাইডের কি হবে? টেম্পারেচার বাড়বে, তাই না ভাই? এখন আমাকে একটু করে বলেন, কোনো কারণে টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কণার ছড়াছড়ি বাড়ে নাকি কমে? লাস্ট ক্লাসে আমরা কি পড়ে আসছিলাম? টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কণার ছড়াছড়ি বাড়ে নাকি কমে? অবভিয়াসলি বাড়ে। আর কণার যদি ছড়াছড়ি বাড়ে তাহলে যে গতিশক্তিটা ইকে, এটা কি বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি বাড়বে, কারণ ইকে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার। তাহলে ইকে যে বাড়ে এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এতটুকু সবাই ক্লিয়ার কি একটু আমাকে জানান। ইকে যে বাড়ে, ওয়াই লিখলেই হবে। ইকে যে বাড়ে এটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানান। যারা ফেসবুকে দেখতেছেন তারাও একটু জানেন কষ্ট করে, ইকে যে বাড়ে এটা সবাই বুঝছেন কিনা। ওকে, গুড, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, শক্তি সংরক্ষণশীলতা নীতি কারা কারা পড়ছেন? শক্তি সংরক্ষণশীলতা নীতি সবাই পড়ছেন। সেটা আমরা কি জানি? শক্তিরা মোট শক্তি সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো মোট শক্তিকে আমরা কি লিখতে পারি বলেন তো? গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাইলে মোট শক্তিকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, এটাকে যদি বাড়াই দেন তাহলে এটাকে যতটুকু বাড়াবেন এটাকে ততটুকু কমাইতে হবে না? তাহলে মোট শক্তিকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি সেটাকে কি করতে হবে? কমাইতে হবে। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। আপনারা কিন্তু সবাই শক্তি সংরক্ষণশীলতা নীতি পড়ে আসছেন, সেখানে মোট শক্তি সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে যদি গতিশক্তি বাড়ে তাহলে অবশ্যই বিভব শক্তিকে কমাইতে হবে। এতটুকু যদি বুঝেন, এখন গ্রাফগুলো বোঝা একদম সহজ আপনার জন্য। কিভাবে গ্রাফ আঁকবো চলেন আগে এতটুকু এনশিওর করেন যে আমাকে বুঝছেন কিনা। জাস্ট ওয়াই ওয়াই লিখেন, জাস্ট ওয়াই ওয়াই লিখেন। হ্যাঁ, ওয়াই। গুড 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 গুড। ওকে ভাই, দেখেন এবার আমরা চলেন গ্রাফ আঁকবো। আমরা গ্রাফ কীভাবে আঁকবো আমি দেখাই আপনাকে। এদিকে আমি ওয়াই অ্যাক্সিস দিচ্ছি, তারপর আচ্ছা একটা কাজ করি, এদিকে আমি ওয়াই অ্যাক্সিস দিচ্ছি, দেন এদিক দিয়ে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস আঁকবো। এদিকে হচ্ছে আমরা এক সেকেন্ড, এদিকে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস আঁকবো। দাঁড়ান, এদিক দিয়ে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস আঁকবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিসের দিকে লিখবো স্থিতিশক্তি, ওয়াই অ্যাক্সিসের দিকে কি লিখবো? স্থিতিশক্তি। এটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করব। আর এক্স অ্যাক্সিসের দিকে লিখবো বিক্রিয়া ধারা, এক্স অ্যাক্সিসের দিকে লিখবো বিক্রিয়া ধারা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে একদম বিক্রিয়ার শুরুতে কারা কারা আছে? বিক্রিয়কগুলো আছে। তো বিক্রিয়কগুলোর একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি আছে না? কারণ প্রত্যেকের মধ্যে বন্ধন শক্তি বিদ্যমান, তাহলে বিক্রিয়কগুলোর একটা সার্টেন অ্যামাউন্টের কি আছে? এনার্জি আছে। তাহলে একদম বিক্রিয়ার শুরুতে ধরা যাক বিক্রিয়কগুলোর এনার্জি হচ্ছে আমাদের কোন লেভেলে আছে? ধরা যাক এই লেভেলে, ধরা যাক আমাদের এই লেভেলে আছে। বিক্রিয়কগুলোর এনার্জি আমাদের, যদি আমি একটু করে ঠিক করে লিখে দাঁড়ান, ধরা যাক আমাদের বিক্রিয়কগুলোর এনার্জি এই লেভেলে আছে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বিক্রিয়কগুলোর এনার্জি। তাহলে এখানে কারা কারা আছে? এখানে আছে হচ্ছে আপনার এ আর বিসি। এতটুকু ক্লিয়ার যে একদম শুরুতে বিক্রিয়কগুলোর বিভব শক্তি এতটুকু লেভেলে আছে। বুঝতে পারছি? এখন আমি এই বিক্রিয়াটা করার জন্য আমাকে কি করতে হবে? একটা বাইরে থেকে এনার্জি প্রদান করা লাগবে না? ওই যে প্রদত্ত শক্তি, মানে কতটুকু প্রয়োজন প্রদত্ত শক্তি? অ্যাক্টিভেশন এনার্জির সমান। তাহলে যদি আমি এখানে একটা বাইরে থেকে এনার্জি দিই, তাহলে আগে এনার্জি ছিল এতটুকু, আমি বাইরে থেকে এনার্জি প্রদান করছি, তাহলে টোটাল এনার্জি বাড়বে না কমবে? অবভিয়াসলি বাড়বে, কারণ এদের আগে এনার্জি ছিল এতটুকু, এখন আমি বাইরে থেকে একটা এনার্জি দিছি,
তাহলে এখন যেটা হবে, এদের এনার্জি বেড়ে গিয়ে কিরকম হবে বলেন? এদের এনার্জি এখন একটু বেড়ে যাবে। এদের এনার্জি ধরা যাক, এদের এনার্জিটা এখন একটু করে বেড়ে গেছে, বেড়ে গিয়ে এতটুকু টপ পর্যন্ত উঠছে। এদের এনার্জি কি হয়েছে? এখন এতটুকু বেড়ে গিয়ে এতটুকু টপ পর্যন্ত উঠছে। এরপরে কি হবে? এরপরে আমাকে একটা জিনিস বলেন তো, আপনারা একটু আগে বলে আসছেন এখানে উৎপাদের মধ্যে বিভব শক্তি কি হয়? কম হয়। তাহলে বিক্রিয়কের বিভব শক্তি যদি এতটুকু হইতো, তাহলে উৎপাদের বিভব শক্তি কি বেশি হবে না কম হবে? এতটুকু থেকে অবভিয়াসলি কম হবে। উৎপাদের বিভব শক্তি ধরেন এতটুকু হবে। উৎপাদ এখানে কোনটা? উৎপাদ হচ্ছে এখানে আপনার, যখন গ্রাফটা মিলাই দিই, তাহলে গ্রাফটা কিরকম হবে তখন? গ্রাফটা হবে আপনার এইরকম, দেখেন এইরকম একটা গ্রাফ আপনি পাবেন। তাহলে এখানে হবে উৎপাদ, তাহলে এখানে থাকবে কোনটা? ওই যে এ বি, এখানে থাকবে উৎপাদটা। তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার এ আর বি, এখানে থাকবে সি। এই গ্রাফটা বুঝতে পারছেন কিনা একটু জানান তো আমাকে একটু করে। অ্যাট ফার্স্ট আপনার বিক্রিয়কগুলো এনার্জি ছিল এই লেভেলে, আপনি এটা এক্সট্রা এনার্জি প্রদান করছেন, যে এটা কতটুকু সমান, এই যে আপনার এক্সট্রা এনার্জি লেভেলটা কতটুকু হবে দেখেন এখানে, এক্সট্রা এনার্জি লেভেলটা কতটুকু হবে, এই যে দাগ দিই এখানে, এই যে আমার এক্সট্রা এনার্জি লেভেল যেটা, কতটুকু এক্সট্রা এনার্জি আমি প্রদান করছি এখানে দেখেন, আমি এখানে কিন্তু এই যে এতটুকু লেভেলে এক্সট্রা এনার্জি প্রদান করছি, তাই না? এই এনার্জিটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি অ্যাক্টিভেশন এনার্জি। এটাকে আমরা কি বলতে পারি? অ্যাক্টিভেশন এনার্জি। আর এইখানে যে পার্থক্যটা করছে আর আপনার এই জায়গায় যে পার্থক্যটা করছে, এটাকে আমরা বলি ডেল্টা এইচ বা বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ জিনিসটা কি? বিক্রিয়া তাপ মানে হচ্ছে উৎপাদ আর বিক্রিয়কের মধ্যে শক্তির পার্থক্য, অ্যাকচুয়ালি স্থিতিশক্তির পার্থক্য। আচ্ছা হ্যাঁ, রিক্যাপ করতেছি, টেনশন নিয়েন না, রিক্যাপ করতেছি দাঁড়ান। দেখেন আরেকবার বোঝাচ্ছি, দেখেন এখানে ব্যাপারটা যেটা হয়েছে, অ্যাট ফার্স্ট আপনার বিক্রিয়ক ছিল না, তাহলে বিক্রিয়কের এনার্জি একটা সার্টেন লেভেলে আছে, স্থিতিশক্তিটা। তা আমি এরপরে কি করছি? একটা প্রদত্ত শক্তি দিছি। এখানে গিয়ে তাহলে কোন অবস্থাটা বিরাজমান আছে বলেন তো? এই যে এ আর বি এর মধ্যে বন্ধন গঠিত হচ্ছে আর সি এর মধ্যে বন্ধন ভাঙতেছে। আর ফাইনালি গিয়ে যদি বিক্রিয়াটা আরও একটু সম্পাদন করেন, উৎপাদন এনার্জি কিন্তু বিক্রিয়া থেকে কম, এটা এইভাবে করে নিচে নেমে আসবে, তাহলে উৎপাদ উৎপন্ন হয়ে গেছে। দেখেন তো এবার বুঝছেন কিনা এই গ্রাফটা এরকম কেন হয়েছে? দেখেন তো জিনিসটা বোঝা গেছে গ্রাফটা? এই গ্রাফটা কি বুঝতে পারছেন সবাই? ওয়াই ওয়াই জানেন তো, যারা ফেসবুকে দেখছেন একটু ওয়াই ওয়াই জানেন যে গ্রাফটা আপনারা বুঝতে পারছেন কিনা। গ্রাফটাকে আপনারা বুঝতে পারছেন? গ্রাফটাকে আপনারা বুঝতে পারছেন? একটু ফেসবুকে যারা দেখতেছেন তারা একটু জানেন। এই যে এটা হচ্ছে বিক্রিয়কের এনার্জি, এটা হচ্ছে উৎপাদন এনার্জি। আপনারাই বলে আসছেন উৎপাদের স্থিতিশক্তি কম হবে, তাই বিক্রিয়কের স্থিতিশক্তি এতটুকু হইলে উৎপাদেরটা হবে এতটুকু। এটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। এটা কোন বিক্রিয়ার জন্য গ্রাফ? এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য গ্রাফ। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য গ্রাফ। এটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য গ্রাফ, ঠিক আছে? আর ডেল্টা টেস্ট হচ্ছে যে এই দুটো এনার্জির মধ্যে পার্থক্যটা। তাহলে এখন আমাকে বলেন, আমরা যে কোনো কিছুর পার্থক্য কীভাবে বের করি? শেষ থেকে আদিটাকে বাদ দিই না? তাহলে ডেল্টা এইচ হচ্ছে শেষ, হচ্ছে এখানে আছে উৎপাদটা, আর বিক্রিয়কটা আছে এখানে। তো উৎপাদন এনার্জি তো কম, কম থেকে বেশিকে বাদ দিলে কী হবে? নেগেটিভ আসবে না? এই জন্য এখানে ডেল্টা এইচটা কী আসে? এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল্টা এইচটা নেগেটিভ আসে। তাহলে শেষ থেকে আদিটা বাদ দিব, এই জন্য শেষটা হচ্ছে কম, আদিটা হচ্ছে বেশি, তাই এখানে আমাদের ডেল্টা এইচটা কী আসে? নেগেটিভ আসে। কি বলছে যে ভাইয়া এক্সট্রা এনার্জি দিলে কি শুধু কেন ইপি পরিমাণ বাড়লো? কারণ আমরা একটা ক্রিটিক্যাল কন্ডিশন ধরে নিচ্ছি যে আমি ইএ পরিমাণ এনার্জি দিছি, কারণ ইএ পরিমাণ এনার্জি দিলে আমার কাজ হয়ে যাবে, এর থেকে বেশি এনার্জি দিলেও কাজ হইতো। বাট আমি কেন বেশি এনার্জি খরচ করব? যদি আমার ধরেন একটা জিনিস আমাকে একজন দোকানদার বললো এই জিনিস আপনি 50 টাকায় কিনতে পারবেন, আপনি চাইলে আমাকে আপনার ইচ্ছা স্বরূপ 60 টাকা দিতে পারেন, 10 টাকা আমার লাভ হবে বেশি, বা 70 টাকা দিতে পারেন। তো তুমি কত টাকা দিবা দোকানদারকে? 50 টাকা দিবা না? কারণ তুমি 50 টাকা দিলেই কিনতে পারতেছো।
তো ই এর পরিমাণ এনার্জি দিলেই বিক্রিয়া হয়ে যায়। সো আমি কেন বেশি দিব, তাই না? আমি 50 টাকায় দিব। আচ্ছা এর মধ্যে 70 টাকা দিবা, আচ্ছা দিও তাহলে 70 টাকা। আচ্ছা এই জিনিসটা সবাই ক্লিয়ার ভাই? এই জিনিসটা আশা করি সবার কাছে ক্লিয়ার। তাড়াতাড়ি একটু ইয়েস লিখো, ওয়াই লিখো, তাহলে আমরা নেক্সট লেকচারে নেক্সট ইয়াতে চলে যাবো, নেক্সট গ্রাফে চলে যাবো। নেক্সট ইয়াতে চলে যাবো তাহলে। ইয়েস, ওকে। তাহলে আমরা ধরো নেক্সটটা দেখে আসেন। এটা তাপহারিতে কী হয় দেখে আসো। তাপহারিতে আমরা সেমভাবে অ্যানালাইসিস করবো। তাপহারিতে কী হয় দেখো, এক সেকেন্ড আমরা এটাকে ঠিক করে দিই একটু করে। হ্যাঁ ওকে, চলো তাপহারিতে কী হয় দেখে আসো। তাহলে এখানে আমরা লিখবো তাপহারি বিক্রিয়া। তাপহারি বিক্রিয়াতে আমাদের এই গ্রাফগুলো কীরকম হয় চলো আমরা দেখার চেষ্টা করি। আসো আমরা এখানে আগের বিষয়ে যেভাবে অ্যানালাইসিস করছি সেম টু সেম আমরা এখানে একইভাবে অ্যানালাইসিস করব, ঠিক আছে? ওকে, এই যে দেখো আমরা এখানে সেম বিক্রিয়াটাকে নিব। ধরো তোমার এই যে এ আর বি আর সি এর মধ্যে বিক্রিয়া হচ্ছে। কিছু সময় পরে ধরা যাক এখানে কিছু সময় পরে গিয়ে ধরা যাক এ আর বি এর মধ্যে বন্ধন জোড়া লাগা স্টার্ট হয়েছে, বি আর সি এর মধ্যে বন্ধন ভাঙা স্টার্ট হয়েছে। তারও কিছু সময় পরে গিয়ে আমাদের এখানে এ আর বি এর মধ্যে বন্ধন জোড়া লেগে গেছে, সিটা এখানে আলাদা হয়ে গেছে। তাহলে এখন আমাকে একটা জিনিস বলো, তাপহারি বিক্রিয়াতে কি হয়? বিক্রিয়াটা কি হয়? তাপ হারায় ফেলে। তো কোন সাইডে তাপ হারায়, বিক্রিয়ক নাকি উৎপাদক? কমেন্টে জানাও তো একটু আগের মতো, তাপহারি বিক্রিয়াতে কোন সাইডে তাপ হারায়, বিক্রিয়ক নাকি উৎপাদক? তাপহারি বিক্রিয়াতে উৎপাদন নাকি বিক্রিয়ক সাইডে কমে, উৎপাদক সাইডে কমে। গুড। তাহলে তাপ হারায় ফেলে কোন সাইডে? উৎপাদক সাইডে। তাহলে কেউ যদি উৎপাদক সাইডে তাপ হারায় ফেলে, তাহলে তাপ হারায় ফেলা মানে কি? আমার গতিশক্তিটা কমে যাবে না? কারণ তাপ হারায় ফেলা মানে হচ্ছে টেম্পারেচার কমে যাওয়া। তাপ হারায় ফেলা মানে হচ্ছে কি? টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচারটা এখানে হচ্ছে আমার কমে যাবে। আর টেম্পারেচার যদি কমে যায় তাহলে আমার যে গতিশক্তি এটা কিন্তু কমে যাবে। কারণ টেম্পারেচার কমে যাওয়া মানে ছোটাছুটি কমে যাওয়া। তাহলে ছোটাছুটি কমে গেলে কি হবে? গতিশক্তি কমে যাবে। আর আমাদের তো ই টোটাল যেটা ই কে প্লাস ইপি, এর ই টোটাল তো একটা ফিক্সড ভ্যালু। তো ই কে যদি কমে যায় তাহলে আমার এখানে বলো ইপিটা কি হবে বলো? ইপিটা তোমার বেড়ে যাবে। এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি কি আঁকো, তুমি এখানে হচ্ছে যে এই যে তাপহারি বিক্রিয়ার গ্রাফটা আঁকো, সবার পারা উচিত না গ্রাফটা। এখন কীভাবে আঁকবা? ওয়াই অ্যাক্সিস দিবা, তারপর চমৎকারভাবে একটা এক্স অ্যাক্সিস দিবা, তারপর এখানে লিখবা তুমি স্থিতিশক্তি, এখানে লিখবা স্থিতিশক্তি যেটাকে আমরা বলছি ইপি। তারপর এখানে লিখবা বিক্রিয়া ধারা, এখানে লিখবা বিক্রিয়া ধারা। এরপর দেখো এখন তাহলে এখানে কীরকম হবে গ্রাফটা, এই গ্রাফটা কীরকম হবে দেখো। অ্যাট ফার্স্ট আমাকে তুমি একটু করে বলো বিক্রিয়কগুলোর একটা পার্টিকুলার এনার্জি আছে। ধরো বিক্রিয়কগুলোর একটা পার্টিকুলার এনার্জি আছে, এটা হচ্ছে বিক্রিয়কের পার্টিকুলার এনার্জি। উৎপাদের বিভব শক্তিটা কি বাড়ছে না কমছে? বাড়ছে না? তাহলে বাড়লে কি হবে? আগে বিক্রিয়কের এই পিছনে এখানে উৎপাদনটা বাড়ছে, তাহলে উৎপাদনটা নিশ্চয়ই এখানে কোথাও থাকবে, এনার্জি লেভেল, কারণ উৎপাদনটা বাড়ছে। আর তখন এখানে তুমি জাস্ট যোগ করে দিবে এটাকে। তুমি জাস্ট এখানে কী করবে, এটাকে গ্রাফটাকে এভাবে করে যোগ করে দাও, গ্রাফটাকে এভাবে করে তুলে যোগ করে দাও। আর যতটুকু এনার্জি তুমি দিছো এখানে, এখানে দেখো তুমি যতটুকু এনার্জি দিছো, এই যে যতটুকু এনার্জি তুমি এখানে দিছো, ঠিক আছে? তখন এই এনার্জিটাকে আমি কি বলবো? আমরা বলো এই এনার্জিটাকে আমরা কি বলবো? আর আমরা এই এনার্জিটাকে কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কোনটাকে? এই যে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টিভেশন এনার্জি, আর এটাকে বলবো হচ্ছে আমরা ডেল্টা এইচ। তো ডেল্টা এইচটা দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা হচ্ছে উপরে, তাহলে এটা কিন্তু আমার বিক্রিয়ক ছিল এ আর বিসি, এটা হচ্ছে আমার এখানে উৎপাদক। তাহলে এ বি
প্লাস সি। তাহলে যেহেতু উৎপাদক এই ডেল্টা এসটা শেষ থেকে আদিরা বাদ দিতে হয়, আচ্ছা এখানে একটা ইয়া করে দিই, হ্যাঁ শেষ থেকে আদিরা বাদ দিতে হয়, শেষ হচ্ছে বড় লেভেলে, ছোট হচ্ছে নিচু লেভেলে। তাহলে এই কারণে তাপহারী বিক্রিয়াতে আমাদের ডেল্টা এস কি হয়, তাপহারী বিক্রিয়াতে ডেল্টা এসটা পজিটিভ হয়। এটা বুয়েটে একটা আশা কোয়েশ্চন জিজ্ঞেস করছিল একবার, যে গ্রাফ সহ ব্যাখ্যা করো তাপহারী বিক্রিয়াতে ডেল্টা এসটা পজিটিভ কেন হয়। তাহলে এখানে কিন্তু আমার ডেল্টা এসটা কি হবে, ডেল্টা এসটা পজিটিভ হবে। তাহলে এটা যদি তাপহারী বিক্রিয়া হয় তাহলে এখানে ডেল্টা এস যেটা আছে অবভিয়াসলি এটা পজিটিভ আসবে। দেখো এই গ্রাফটা বোঝা গেছে কিনা, যদি বোঝা যায় আমরা নেক্সটে চলে যাবো, আমাকে একটু কমেন্টে জানাও, যারা ফেসবুকে দেখতেছো ওরা একটু জানাও, শুধু ওয়াই লিখলেই হবে। ফেসবুকে মানুষজন তো আড্ডা দিচ্ছেন, আড্ডা দিলে কেমন হবে আমাকে জানেন একটু, কেমন যে জিনিসগুলো বুঝতেছেন কিনা, ওয়াই লিখলেই হবে। ওই যে নিচে নামালেন কেন, কারণ আপনি তো ব্যাপারটা লক্ষ্য করে দেখেন, আপনি এতটুকু এনার্জি সাপ্লাই দিচ্ছেন, এইখানে কি হিসেবে বলেন তো, এখানে এ আর বি এর মধ্যে বন্ধন জোড়া লাগতেছে, এটা হচ্ছে সক্রিয় কিন্তু জটিল অবস্থা। তাহলে এই অবস্থাটাই কিন্তু আমরা কি বলি, সক্রিয় কিন্তু জটিল অবস্থা বলি। তো এক সময় যেটা হবে, এখানে তো এক সময় এরা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন এখানে স্টেবল অবস্থায় হয়ে গিয়ে এনার্জিটা কমে যাবে। এটা ম্যাক্সিমাম এনার্জি, সবসময় মনে রাখবেন সক্রিয় কিন্তু জটিল অবস্থায় হচ্ছে যে ম্যাক্সিমাম এনার্জি, সক্রিয় কিন্তু জটিল অবস্থায় কি থাকে, ম্যাক্সিমাম এনার্জি বিদ্যমান থাকে। ইকে দিয়ে এই গ্রাফ আঁকা হয় না, কারণ কেন আঁকা হয় না, কারণ হচ্ছে আমরা যখন ডেল্টা এইচ হিসাব করি তখন আমরা ইপি রেসপেক্ট হিসাব করি, এই জন্য এটাকে ইপি দিয়ে আঁকা হয়। ওকে, আর কোনো কোয়েশন তাহলে করতে পারেন, নাহলে আমরা পরেটায় চলে যাব। আর যদি বুঝেন তাকে একটু আমাকে কমেন্টে ওয়াই জানেন, ফেসবুকের মানুষজন জানেন। ওকে গুড, তাহলে চলুন আমরা নেক্সটে যাই। দেখি এখানে দেখেন এবার আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে পারবো। দেখুন আমাকে এখানে কি বলছে দেখেন তো, ফার্স্ট বৈশিষ্ট্য যে আমাকে বলা হয়েছে সক্রিয় অঙ্কিত জটিল যোগের ম্যাক্সিমাম এনার্জি, অর্থাৎ এর শক্তি বিক্রিয়ক এবং উৎপাদক উভয় থেকে বেশি। এই যে দেখেন আমাদের এই যে এটাকে তো আমরা সক্রিয় অঙ্কিত জটিল অবস্থা বলছি, এটাকে আমরা এটাকে কি বলছি, এই অবস্থাটাকে বলছি এখানে সক্রিয় অঙ্কিত জটিল অবস্থা, এটাকে আমি বলছি সক্রিয়ঙ্কিত জটিল অবস্থা। তো সেই সক্রিয়ঙ্কিত জটিল অবস্থায় এনার্জিটা বিক্রিয়ক এবং উৎপাদক থেকে বেশি, এটাই লিখছে সক্রিয়ঙ্কিত জটিল যোগের ম্যাক্সিমাম এনার্জি, অর্থাৎ এর শক্তি বিক্রিয়ক এবং উৎপাদক অপেক্ষা বেশি থাকে। এই অবস্থায় বিক্রিয়কের বন্ধন আংশিকভাবে ভাঙে, ওই যে বি আর সি এর বন্ধন ভাঙতেছে, আর উৎপাদের বন্ধন আংশিকভাবে জোড়া লাগতেছে, ওই যে এ আর বি এর বন্ধন আংশিকভাবে জোড়া লাগতেছে। এই যে এই ঘটনাটাকে ব্যাখ্যা করছে, যেখানে এ আর বি এর বন্ধন জোড়া লাগতেছে, বি আর সি এর বন্ধন ভাঙতেছে। এবার লিখছে এই জটিল অবস্থা সর্বদা উৎপাদে পরিণত না হয়ে কখনো কখনো বিক্রিয়কে ফেরত আসতে পারে। এই লাইনটার অর্থ কি, এই জটিল অবস্থা সর্বদা উৎপাদে পরিণত না হয়ে কখনো কখনো বিক্রিয়কে ফেরত আসতে পারে। এই লাইনটার অর্থ হচ্ছে, ধরেন আপনার বিক্রিয়াটা এতটুকু পর্যন্ত গেছে, এতটুকু পর্যন্ত যাওয়ার পরে আপনি যদি কোনো কারণে বিক্রিয়াটাকে আর না চালান, ধরেন আপনি চাই এখান থেকে আপনি কি করছেন, এ বি সি এর মধ্যে যে কোনো একজনকে সরাই ফেলছেন, বিক্রিয়াটাকে চালাচ্ছেন না, তাহলে কি এটার ডান দিকে অগ্রসর হবে, এটাকে আর উৎপাদে পরিণত হবে, উৎপাদে পরিণত হবে না। তখন তারা কি করবে, এখানে যেখানে ছিল আবার স্টেবল অবস্থায় পূর্বের অবস্থায় ফেরত আসবে। তার মানে আপনি যদি এই অবস্থায় যাওয়ার পরে বিক্রিয়াকে যদি স্টপ করে দেন, বিভিন্নভাবে বিক্রিয়াকে স্টপ করা যায়, তো স্টপ করে দিলে এই বিক্রিয়াটা কিন্তু আর সামনে আগাবে না, বিক্রিয়াটা উল্টা পিছনের দিকে ব্যাক করবে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য। দেখেন বলছে এই জটিল অবস্থা সর্বদা উৎপাদে পরিণত না হয়ে কখনো কখনো পিছনের দিকে ফেরত আসতে পারে বা বিক্রিয়কে ফেরত আসতে পারে। ক্লিয়ার কিনা জানান তো একটু করে। হার্ড লাগতেছে অনেক, বুঝতেছি না কোনটা বুঝেন না, আমাকে একটু বলেন কত নম্বর পয়েন্টটা বুঝেন নেই, তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিব। ডেল এইচ কি, ওই যে আপনার উৎপাদক এবং বিক্রিয়কের বিভব শক্তির পরিবর্তন। লাস্টেরটা আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ডেল এইচ কি জিনিস, আচ্ছা আগে লাস্টেরটা বুঝাই দিই, পরে ডেল এইচটা বুঝাচ্ছি। যারা গ্রাফ বুঝেন নাই তারা হয়তো একটু ভিডিওটা আমরা তো রেকর্ড থাকবেই, একটু তাহলে দেখে নিয়েন কেমন। আচ্ছা, কারণ নাহলে আমরা তো আগাইতে পারবো না সামনে, আপনারা হয়তো পরে জয়েন করছেন এই জন্য হয়তো বুঝেন নেই, কারণ আমরা তো যখন শিফট করছি সামনের দিকে সবার থেকে আগে জিজ্ঞেস করেই শিফট করছি, কেমন একটু কনসিডার করিয়েন জিনিসটা। আচ্ছা এটা যখন বুঝাই বলি, 3 নম্বরে বলতেছে কি,
যে এই জটিল অবস্থাটা, তার মানে সক্রিয় জটিল অবস্থাটা সর্বদা উৎপাদে পরিণত না হয়ে কখনো কখনো বিক্রিয়কে ফেরত আসতে পারে। এর মানে হচ্ছে, ধরেন বিক্রিয়া ধারা মানে কি, আপনি কতক্ষণ বিক্রিয়া চালাচ্ছেন, একটা পার্টিকুলার সময়ে আপনার বিক্রিয়াটার অবস্থা হচ্ছে এটা। এখন আপনি যদি বিক্রিয়াটাকে স্টপ করে দেন কোনো কারণে, স্টপ আপনি বিভিন্নভাবে করতে পারেন। ধরেন এমন হইল আপনি কে মানে এরা যেটা বন্ধন জোড়া লাগাচ্ছিল সেটাকে সরাই ফেলছেন, ধরেন কোনো কারণে এটাকে কি করছেন, কোনো একটা প্রসেসের মাধ্যমে সরাই ফেলছেন, তখন কি হবে, বি আর সি এর মধ্যে কিন্তু এখনো বন্ধন পুরাপুরি ভাঙে নাই। ভাঙবে কখন, যদি ফার্দার আগান। বাট আপনি এখানে আসার পরে তো বিক্রিয়াটাকে স্টপ করে দিচ্ছেন ধরেন, তাহলে বিক্রিয়াটা ফার্দার আগাচ্ছেন না। তাহলে ফার্দার যদি না আগান তাহলে এটা তো এভাবে থাকতে পারবে না, কারণ একে সরাই ফেলছেন, তাহলে সেটা শুরু করে কোন দিকে ব্যাক করবে বলেন তো, পিছন দিকে ব্যাক করবে। তো কখন উৎপাদে কনভার্ট হবে বলেন তো এখানে, যদি আপনি বিক্রিয়াটাকে কন্টিনিউ করেন। বুঝতে পারছেন কিনা দেখেন, বিক্রিয়াটা কন্টিনিউ করলেই সামনের দিকে আগাবে। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিব। সবাই কি বুঝছেন? এক নাম্বারটা আরেকবার দেখেন। এক নাম্বার বলছে কি, সক্রিয় কিন্তু জটিল যৌগের ম্যাক্সিমাম এনার্জি, অর্থাৎ দেখেন এর শক্তি বিক্রিয়ক এবং উৎপাদ অপেক্ষা বেশি। এই যে দেখেন, বিক্রিয়কের এনার্জি হচ্ছে এতটুকু, উৎপাদের এনার্জি হচ্ছে এতটুকু, সক্রিয় শক্তির এনার্জির লেভেলটা দেখেন এত বড়। তাহলে সবচেয়ে যে বড় কোনটা, সক্রিয় শক্তির লেভেলটা, তাই এটার এনার্জি ম্যাক্সিমাম। ক্লিয়ার কিনা দেখেন, যারা ফেসবুকে দেখতেছেন একটু জানেন। হ্যাঁ রিক্যাপ তো করলাম। হ্যাঁ আমরা তো 11:30টার দিকে ছেড়ে দিব, 11:30টার দিকে ছেড়ে দিব, 11:30 থেকে 11:35 এরকম ছেড়ে দিব, কেমন? সো টেনশন নেওয়ার দরকার নেই। হোপফুলি সবাই বুঝতে পারছি আমরা। চলেন নেক্সটে যাই। দেখি এই প্রশ্নটা একটু পড়েন তো, এই প্রশ্নটা পরে আমরা এই কোয়েশনটা আনসার করবো। দেখি এই কোয়েশনটা একটু পড়েন, এই কোয়েশনটা পড়েন, এই কোয়েশনটা পরে হচ্ছে আমরা আনসার মানে এখানে করবো না, আমরা 11:30টার দিকে ছেড়ে দিব, আজকে তো নামাজ আছে জন্য। এই কোয়েশনটার দিকে সবাই পড়েন তো, এটা কি পারা যাবে কিনা। একজন অলরেডি আনসার জানাচ্ছেন কত, সক্রিয় শক্তি 80 জুল। আচ্ছা দেখবো আমরা সেটা। ওকে চলেন আমরা এটা আনসার করা শুরু করে আসেন, কেমন? আচ্ছা এখানে একটা, এই গ্রাফটা বেশ জটিল। দেখেন এখানে বিভব শক্তির গ্রাফ দিছে এখানে, আর এখানে বিক্রিয়া অগ্রগতি বা বিক্রিয়ার ধারাটা দেওয়া আছে। এই গ্রাফটাকে আমরা সিম্পলিফাই করে রাখবো। এখানে আমরা দেখেন, এখানে একটা জিনিস যদি ক্লিয়ার করে দেখেন জিনিসটা, এ প্লাস বিসি এটার লেভেলটা কিন্তু একটু উপরে, আর এ বি প্লাস সি এটার লেভেলটা কিন্তু একটু নিচে। এটা তো সবাই দেখতে পারতেছেন। তাহলে যদি উৎপাদের লেভেলটা নিচে হয় তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের এখানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা গ্রাফটাকে একটু সিম্বল করে রাখবো। আসেন আমরা গ্রাফটাকে একটু সিম্পল করে রাখবো, আমরা এত জটিল করে রাখবো না। আমরা গ্রাফটাকে একটু সিম্পল করে রাখবো, আমরা গ্রাফটাকে একটু সিম্পল করে রাখি। আসেন একদম সিম্পল করে রাখবো আমরা গ্রাফটাকে। তাহলে কী হবে দেখেন, এখানে গ্রাফটাকে যদি আমরা সিম্পল করে রাখতে চাই তাহলে আমার এখানে ফার্স্ট অফ অল এখানে বিক্রিয়ক যেটা বিক্রিয়ক সেটা এনার্জি দেওয়া কথা দেখেন তো 20 দেওয়া আছে না, বিক্রিয়কের এনার্জি দেওয়া আছে 20 দেওয়া আছে না, বিক্রিয়কের এনার্জি দেখেন E1 এ প্লাস বিসি, বিসিকে 20 এখানে দেখাইছে, তাহলে কত দেওয়া আছে, এটা 20 দেওয়া আছে। তাহলে আমার এখানে এই যে বি প্লাস সি যেটা আছে এটার এনার্জি কত, সরি এই যে আমার এটার লেভেলটা কত এনার্জি, এটার লেভেল দেওয়া 20, এটার লেভেল দেওয়া 20। এটা কোনটা, এটা হচ্ছে আমার এ প্লাস বিসি, এটার লেভেল হচ্ছে আমার এ প্লাস বিসি, এ প্লাস বিসি। আচ্ছা এ প্লাস বিসি যে 20, আর এটা যে ইপির ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, এতটুকু সবাই বুঝছেন কিনা আমাকে জানান তো। এ প্লাস বি এর ভ্যালু যে 20, এ প্লাস বিসি ভ্যালু যে 20, এটা সবাই বুঝছেন কিনা, এতটুকু আগে জানান আমাকে একটু করে। এ প্লাস বিসি যে 20, এটা বুঝছেন সবাই? ওকে ক্লিয়ার। এবার দেখেন এ বি প্লাস সি এটা কি 20-র নিচে না, এবং এটা দেখেন একদম মাঝ বরাবর দেখাচ্ছে না, তাইলে এই ভ্যালুটা কত হবে, 10 হবে না? এই যে এ বি প্লাস সি, এই দেখেন
এটা তো 20, 20 হচ্ছে যে এ প্লাস বিসিতে, এ বি প্লাস সিটা কিন্তু আরও অর্ধেকে এবং নিচে, তাহলে এই ভ্যালুটা 10 হবে না? তাহলে এখানের মধ্যে আমার কাছে যেটা আছে, এই যে এইটা এখানে যেটা আছে, অর্থাৎ এখানে আছে কোনটা, এখানে আছে এ বি প্লাস সি, এ বি প্লাস সি, এটার ভ্যালু কত? এটার ভ্যালু 10 হবে না ভাই? দেখেন তো ক্লিয়ার কিনা, এটা কি বুঝতে পারছেন? 10টা বুঝতে পারছেন? যদি বুঝেন 10 ওয়াই লিখেন, 10 ওয়াই লিখেন, 10 ওয়াই লিখেন, যদি বুঝেন এটা, এটা কি বুঝতে পারছেন 10 ওয়াইটা, এটা যে 10 হবে ভ্যালুটা, এটা কি ক্লিয়ার? ওকে, বাদশা মল্লিক বুঝতে পারছেন, হ্যাকার বুঝতে পারছেন, গুড। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলেন সক্রিয় অঙ্কিত জটিল অবস্থা যেটা আছে এটার এনার্জি কত? দেখেন এখানে 60, এখানে এটা লেখা নেই, তার এটা 70 হবে, এরপর 80, 80-র পর এটা 90 হবে, তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে 90, তাই না? যদিও কোশ্চনে লেখা নাই, বাট বুঝে নিতে হবে এই ভ্যালুটা 90। বাট এখানে যে ভ্যালুটা দেখেন, এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা 100 আর 90-এর মাঝামাঝি, এই যে এই ভ্যালুটা কত? 100 আর 90-এর মাঝামাঝি, তাহলে এটা 95 হবে না? তাহলে এটা কত হবে? এটা এটা হবে 95। তাহলে আমি কি করব এখানে, আমি যেটা করব এটাকে যদি একটু বাড়াই দিই, তাহলে গ্রাফটা কীরকম হবে, এখানে জাস্ট মিলাই দিব, তাহলে এটা শেষ। তাহলে আমার এই ভ্যালুটা কত আসবে বলেন? তাহলে আমার কাছে এখানে যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা 95 আসবে না? এবং এর এককগুলো কি দেওয়া আছে? কিলোজুল পার মোলে দেওয়া আছে এককটা, এককটা কোথায় দেওয়া আছে? কিলোজুল পার মোলে দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলছে কি, সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়া তাপ বের করো। তো সক্রিয়ণ শক্তি কোনটা হয় বলো তো একটু? সক্রিয়ণ শক্তি আমরা যদি বের করার চেষ্টা করি, আসো এই যে এখানে একটা দাগ দিয়ে দিব আমরা, তারপর দেখো সক্রিয়ণ শক্তি এখানে কোনটা হবে? সক্রিয়ণ শক্তি এইটা না? সক্রিয়ণ শক্তি হবে তোমার এইটা, আর বিক্রিয়া তাপ হবে তোমার এইটা। তাহলে দেখো এখানে এই যে এইটা হবে তোমার সক্রিয়ণ শক্তি ইএ, তাহলে ইএ জিনিসটা কত? 95 থেকে 20 বাদ দিলে তো তুমি ইএ পেয়ে যাচ্ছ, তাহলে ইএ হবে তোমার এখানে 95 থেকে তোমার এখানে 20 বাদ দিতে হবে, তাহলে কত আসবে? এটা 95 থেকে 20 বাদ দিলে 5 থাকবে আর 75 থাকবে, 75 কিলোজুল পার মোল। কারণ এটা দেখো কিলোজুল পার মোল, এটা দেখো কিলোজুল পার মোল, 20 টাকা থেকে 10 টাকা বাদ দিলে 10 টাকা থাকে, তারপর টাকা বিয়োগ ফলে একক সেমই থাকে। আর এটা হচ্ছে কত? ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এইচটা কত আসবে? শেষ থেকে আদিরা বাদ দিবা, তাহলে আসবে -10 কিলোজুল, -10 কিলোজুল পার মোল। ভাই দেখি যারা যারা অঙ্কটা বুঝছো একটু ইয়েস জানাইও, যারা যারা মানে ম্যাথটা বুঝছে একটু ইয়েস জানায়েন, ওয়াই লিখলে হবে ওয়াই, যারা যারা ম্যাথটা বুঝছেন একটু ওয়াই লিখিয়েন, তাহলে আমি বুঝবো যে আমরা বুঝাইতে পারতেছি আপনাকে। যারা ফেসবুকে দেখতেছেন তারা একটু জানায়েন। ওকে, সবার আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা নাই। আমরা কি নেক্সট অঙ্কে যাব? আরেকবার দেখেন, আপনার এ প্লাস বিসি এটা হচ্ছে বিক্রিয়কের 20-তে দেওয়া, এ বি প্লাস সি এটার অর্ধেকে দেওয়া, তাহলে এটা 10 হবে। আর এটা কিন্তু 90 আর 100-এর মাঝখানে দেওয়া, তাহলে এটা 95 হবে। তাহলে এটা যদি 95 হয়, এটা যদি 20 হয়, তাহলে এই ভ্যালুটা কত হবে? এই দুটো ডিফারেন্স, 95 থেকে 20 বাদ দিব, তাহলে 75 থাকবে। ডেল্টা হচ্ছে এটা থেকে এটা বাদ দিব, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, তাহলে 10 থেকে 20 বাদ দিলে কত থাকে? -10 থাকে, তাই -10 হয়েছে। শেষ, এটা হচ্ছে আপনার আনসার এখানে। ইএ আর ডেল এইচ কি সেম? না ভাই, ইএ তো হচ্ছে আপনার সক্রিয়ণ শক্তি, আর ডেল এইচ হচ্ছে আপনার উৎপাদক আর বিক্রিয়কের আপনার হচ্ছে যে স্থিতিশক্তির পার্থক্য। ভাই এটা মাঝ বরাবর আছে, সবসময় তো বুঝতে পারবো না চিত্রে, আপনার অবশ্যই ক্লিয়ারলি আঁকা থাকবে পরীক্ষার মধ্যে। আর যদি না বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি স্যারকে জিজ্ঞেস করে নেবেন, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই স্যারকে জিজ্ঞেস করে নেবেন, কেমন? চলেন নেক্সটে যাই, আসেন দেখি এই অঙ্কটা করি, আসেন এই অঙ্কটা একবার প্রশ্নটা পড়েন তো সবাই, সবাই অঙ্কটা প্রশ্নটা পড়েন তো।
আমরা 30 সেকেন্ড সময় দিচ্ছি প্রশ্ন পড়ার। প্রশ্ন তোলার দরকার নেই, কারণ পিডিএফ তো দিয়ে দিব। প্রশ্নটা একবার পড়েন, এরপরে ম্যাথটা আমরা আগাতে পারবো সুন্দর মতো। ওকে, চলুন আমরা করি আসেন। অঙ্কে আমাকে বলতেছি কি, কোনো বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক এবং উৎপন্ন দ্রব্যের গড় শক্তি যথাক্রমে 35 এবং 12 কিলোজুল পার মোল। বিক্রিয়ক অণু সংঘর্ষের ফলে সৃষ্ট অস্থায়ী জটিল অবস্থায় কণার গড় শক্তি 195 কিলোজুল পার মোল। সক্রিয় শক্তির মান কত? বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি, এবং এই বিক্রিয়ায় এনথালপির পরিবর্তন ডেল্টা এস কত? ডেল্টা এসকে এনথালপির পরিবর্তনও বলে বা বিক্রিয়ার তাপও বলে। ডেল্টা এসের অনেকগুলো নাম হইতে পারে, বিক্রিয়া তাপ হইতে পারে, এনথালপির পরিবর্তন হইতে পারে। এগুলো আমরা তাপ রসায়নে লাস্টের দিকে আপনাদেরকে দাদা পড়াবেন, কেমন? ডেল্টা এসকে অনেকগুলো নামে ডাকা হয়। আচ্ছা চলেন ডাটা আমরা এখানে অ্যানালাইসিস করি। এট ফার্স্ট আপনার কাজ হবে গ্রাফটা আঁকা, রাফ একটা গ্রাফ আঁকা। এট ফার্স্ট আপনার কাজ হবে একটা রাফ গ্রাফ আঁকা। রাফ গ্রাফটা কীরকম দেখেন, ওয়াই অ্যাক্সিস টানলাম, তারপর এক্স অ্যাক্সিস টানলাম। এবার আমাকে একটু করে বলেন, এট ফার্স্ট কী দেওয়া আছে আপনার কাছে? এখানে আপনাকে বলছে যে বিক্রিয়কগুলোর শক্তি কত? 35। তাহলে বিক্রিয়কের শক্তি কত? 35। তাহলে বিক্রিয়কের এনার্জি লেভেলটা এই জায়গায় কোথাও হবে। আর উৎপাদের শক্তি বলছে কত বলেন তো? দেখেন বিক্রিয়কের শক্তি বলছে 35, আর উৎপাদের শক্তি বলছে কত? উৎপাদের শক্তি বলছে এখানে উৎপন্ন দ্রব্যের 12 বলছে। তাহলে এটা নিচে নিচে হবে না? তাহলে এটা হবে নিচে। তাহলে সরি এই জিনিসটা হবে নিচে 12 যেটা বলছে। তাহলে আমাদের এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা এটা হবে 35, আর আমাদের এই ভ্যালুটা কত হবে? এটা হবে 12, এটা হবে 12। এটা রাফ একটা গ্রাফ আঁকতেছি। আর তাহলে পরবর্তী গ্রাফটা কীরকম হবে এটা তো আমরা বুঝতে পারতেছি। এটা হবে এরকম। তাহলে আমাকে একটু করে বলেন, এই যে সক্রিয় শক্তি যেটা পাইছে তখন এনার্জি কত? এই যে এই লেভেলে এনার্জি কত বলেন তো? এই লেভেলে এনার্জি কত? এখানে এই লেভেলে এনার্জি দেওয়া হচ্ছে 195। গ্রাফটা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একটু ওয়াই লিখে জানান তো। ওকে গুড গুড। তাহলে এখন আমাকে এখানে বের করতে বলছে কি, ফার্স্টে বের করতে বলছে সক্রিয় শক্তির মান গণনা করো। তাহলে সক্রিয় শক্তি হচ্ছে আমাদের এতটুকু। এই যে যদি আমি এখানে যদি আগ করে দিই, সক্রিয় শক্তি আমাদের কতটুকু? এখানে সক্রিয় শক্তি এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনার এতটুকু। তাহলে এখানে আমাদের ইএ কত আসবে? এট ফার্স্ট যদি আমরা ইএ বের করি, ইএ আসবে হচ্ছে আপনার 195 থেকে 35 বাদ যাবে, তাহলে এখানে আসবে আপনার 160 আসবে। এককটা কিসে দেওয়া? কিলোজুল পার মোলে দেওয়া। তাহলে একক হবে কিলোজুল পার মোল, পার মোল। শেষ, এটা আমাদের আনসার, এটা আমাদের একটা আনসার। পরে কোশ্চেন বলছি কি আপনাকে, বিক্রিয়াটি তাপ উৎপাদন নাকি তাপ হারি, এটাতে ডেল্টা এইচ বের করার পরে বুঝতে পারবো। এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ বের করতে বলছে, ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এইচ আমরা কোনটা জানি? আমরা জানি সবাই এটা হয়ে থাকে ডেল্টা এইচ, এই ভ্যালুটা, এই ভ্যালুটা হয়ে থাকে ডেল্টা এইচ। তাহলে তুমি আমাকে একটু করে বলো ডেল্টা এইচটা কত আসবে? ডেল্টা এইচ আসবে 12 থেকে 35 বাদ যাবে, 12 থেকে 35 বাদ যাবে, তাহলে আসবে -23 কিলোজুল পার মোল। তো ভাই মাইনাস আসছে, তাহলে মাইনাস আসলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বিক্রিয়াটা তাপ হারি, তাপ উৎপাদী। ভুল বলছি, দেখো তাপ উৎপাদী কিন্তু কেমন, ডেল্টা এইচ কি আসছে? নেগেটিভ। তাহলে কি হবে? বিক্রিয়া তাপ উৎপাদী, বিক্রিয়া তাপ উৎপাদী। ভাই কে কে বুঝেন নাই জানান, আর যদি বুঝে থাকেন তাহলে ইয়েস লিখেন। এর বাইরে এরকম কোয়েশ্চন আসবে না, এতটুকুই আসতে পারে ম্যাক্সিমাম। ভাইয়া 35 আর 12 বসানো বুঝিনি। এই যে দেখেন আপনার কি বলছে এখানে, আপনাকে বলে দিচ্ছে দেখেন এখানে, এই যে লক্ষ্য করি বিক্রিয়ক, এটার এনার্জি কত? 35। এই যে
এটা তো আমাদের বিক্রিয়ক বসে আমরা এখানে বিক্রিয়ক, এই বিক্রিয়কের এনার্জি হচ্ছে 35, আর এটা হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদক এনার্জি কত বলছে এখানে? উৎপাদক যেটা আছে আমাদের উৎপাদক, এটা এনার্জি বলছে 12। এই যে 12 বসাইছে জন্য উৎপাদক এনার্জি 12। হোপফুলি সবাই বুঝতে পারছি। দুনিয়া সোজা না? হ্যাঁ দুনিয়া সোজা। কঠিন লাগতেছে বেশি এগুলা? ম্যাথগুলো কি বেশি কঠিন লাগতেছে আমাকে জানেন তো একটু করে। এই ম্যাথগুলো আসলে অ্যাকচুয়ালি যদি কনসেপ্ট বুঝেন তাহলে ম্যাথ সোজা, যদি কনসেপ্ট বুঝেন তাহলে ম্যাথ সোজা, যদি কনসেপ্ট বুঝেন ম্যাথ সোজা। এনথালপি মানে কি? এনথালপি পড়াবে দাদা, পড়াবে লাস্টের দিকে। এনথালপি আমি এখন বললে হারাই যাবেন, এনথালপি লাস্টে পড়ানো হবে। গুড, দুনিয়ার ইজি এগুলা। সবাই বোঝা যাচ্ছে না জিনিসগুলা? তো আমরা তার নেক্সটে চলে যাই। আসেন নেক্সটে যেটা আছে আমাদের নতুন টপিক আর্হেনিয়াসের সমীকরণ। এখান থেকে এইচএসসিতে ম্যাথ আসার চান্স অনেক বেশি, এবং হচ্ছে আপনার মানে নর্মালি গ নাম্বারে ম্যাথ আসে, আর এখান থেকে হচ্ছে আপনার এমসিকিউ তো অবশ্যই থাকবে। সো আর্হেনিয়াস সমীকরণটা ভালো করে পড়তে হবে। অ্যাকচুয়ালি আর্হেনিয়াস সমীকরণ জিনিসটা কি? আমাদের বেসিক্যালি যে বিক্রিয়ার হার ধ্রুবক আছে কে, সরি দেখেন, আমাদের যে বিক্রিয়ার হার ধ্রুবক থেকে কে, বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে কে আছে, এর সাথে টেম্পারেচারকে রিলেট করে একটা সমীকরণ দেওয়া হয়েছে। মানে আমরা বলছিলাম না যে আমাদের হার ধ্রুবকটা তাপমাত্রার সাথে পরিবর্তনশীল, লাস্ট ক্লাসে বলে আসছি না, বিক্রিয়ার হার ধ্রুবক আমাদের তাপমাত্রার সাথে পরিবর্তনশীল। তো আমাদের হার ধ্রুবকটা তাপমাত্রার সাথে কোন সমীকরণ অনুযায়ী পরিবর্তনশীল বা কিভাবে সম্পর্কিত সেটা আলোচনা করা হয় কোথায়? সেটা আলোচনা করা হয় হচ্ছে আমাদের এখানে আর্হেনিয়াসের সমীকরণে। আর আর্হেনিয়াসের সমীকরণটা দেখতে কীরকম হয়? সমীকরণটা কে ইজ ইকুয়াল টু হয়ে থাকে পি গুণন জেড গুণন ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। সমীকরণটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, সব ক্লিয়ার করে দিচ্ছি, সব ক্লিয়ার করেছি, টেনশন নেওয়ার কিছু নাই। বাট এটা জেনে রাখেন, এটা হচ্ছে আমার আর্হেনিয়াসের সব মেইন সমীকরণ, যে কত কে ইজ ইকুয়াল টু পি গুণন জেড গুণন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই হচ্ছে আপনার আর টি। চলুন আস্তে আস্তে ক্লিয়ার করি। এখানে আমরা সবাই কে এর পরিচয় সবাই আমরা জানি। কে কে হচ্ছে আপনার বিক্রিয়ার হার ধ্রুবক। আগে চলে লিখে দিই, পরে প্রত্যেকের পরিচয় অ্যানালাইসিস করতেছি। বিক্রিয়ার হার ধ্রুবক কে এটা, তারপরে আপনার পি যেটা আছে পি, এটাকে আমরা বলি স্থানিক দিক বিন্যাস, স্থানিক দিক বিন্যাস। তারপরে আপনার স্থানিক দিক বিন্যাস, স্থানিক দিক বিন্যাস। তারপর হচ্ছে আপনার জেড যেটা আছে জেড, জেডকে আমরা বলি বিক্রিয়ার হার বা সংঘর্ষ হার। জেডের অ্যাকচুয়াল পরিচয় কি? সংঘর্ষ হার। জেডের অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে আপনার সংঘর্ষ, দাঁড়ান একটু চলে যাক। জেডের পরিচয় হচ্ছে আপনার সংঘর্ষ হার, সংঘর্ষ হার। তাহলে কে এর পরিচয়টা কি? বিক্রিয়ার হার ধ্রুবক। জেড এর পরিচয় হচ্ছে আপনার স্থানিক দিক বিন্যাস। বিন্যাস বানানটা ভালো করে হয়নি, আমি বানানটা ভালো করে লিখে দিই, সব বুঝাই দিব, আমি জাস্ট আমি লিখে লিখে যাচ্ছি আগে। দেখেন, কে এর পরিচয় হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, পি এর পরিচয় হচ্ছে স্থানিক দিক বিন্যাস, জেড এর পরিচয় হচ্ছে সংঘর্ষ হার, ই এর পরিচয় আপনারা সবাই জানেন। ই এর পরিচয়, ই মানে কি? সক্রিয়ণ শক্তি। ই মানে হচ্ছে আপনার সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি। আর আর যেটা আছে আর, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন, সার্বজনীন গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। আর টি তো টেম্পারেচার। টি হচ্ছে কি? টি হচ্ছে আমার এখানে টেম্পারেচার। আসলে এই সূত্র কোত্থেকে আসছে আমি অ্যানালাইসিস করে দেখাই। এই জিনিসটা একবার একটু জাস্ট নোট কি বাংলায় লেখায় তুলবো? হ্যাঁ, সব বুঝাচ্ছি। দেখেন আসেন,
ফার্স্ট অফ অল এখানে একটা সংজ্ঞাটা আমরা পড়ে ফেলি। সংজ্ঞাটা কি বলছে? বিজ্ঞানী আর্হেনিয়াস তাপমাত্রা পরিবর্তনের সাথে বিক্রিয়ার হার ধ্রুবক ও সক্রিয়ণ শক্তি কিভাবে পরিবর্তিত হয় তা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন, যাকে আমরা বলি আর্হেনিয়াসের সমীকরণ। আর এটাই হচ্ছে কি সেই আর্হেনিয়াসের সমীকরণ। তাহলে এটাই হইতেছে আমাদের কি সেই আর্হেনিয়াসের সমীকরণ। এই বারবার এরকম হচ্ছে কেন আজকে? তাহলে আমরা এটাকে কি বলে থাকি? আমরা এটাকেই বলে থাকি হচ্ছে আপনার আর্হেনিয়াসের সমীকরণ। আর্হেনিয়াসের ইকুয়েশন। সমীকরণ লিখি, ইকুয়েশন লিখি। এটা মাইনাস ইএ ডিভাইডেড বাই RT। এবার আসেন প্রত্যেকের পরিচয়টা বুঝাই। কে মানে কি? বিক্রিয়ার হার ধ্রুবক, এটা আপনারা সবাই চেনেন। পি মানে কি? স্থানিক দিক বিন্যাস। স্থানিক দিক বিন্যাস বলতে কি বোঝায় আমরা একটু করে ক্লিয়ার করে বলি। দেখেন, ধরেন এখানের মধ্যে একটা মৌল আছে এ, তো এখানে তার সাথে এখানে বি যুক্ত আছে, এখানে ধরেন সি যুক্ত আছে, এখানে ধরেন ডি যুক্ত আছে। তার এই জায়গাটা ফাঁকা, তাহলে তার ফাঁকা জায়গা কয়টা আছে? একটা আছে। তার যতটা ফাঁকা জায়গা থাকে তাকে আমরা বলে থাকি স্থানিক দিক বিন্যাস। তাহলে তার ফাঁকা জায়গা যত বেশি, তার স্থানিক দিক বিন্যাস তত বেশি হবে। ফাঁকা জায়গা যত বেশি, এখানে তত বেশি অ্যাটাক হইতে পারবে। তার মানে আমরা বলতে পারি না অ্যাটাক হওয়া মানে কি? তার মানে এখানে বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে। তাহলে বিক্রিয়া তাড়াতাড়ি ঘটা মানে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আর হার বৃদ্ধি পেলে কিন্তু হার ধ্রুবকটাও বেড়ে যায়। আরেকবার বোঝাই বলি, পি জিনিসটা কি? পি জিনিসটাকে আমরা বলি স্থানিক দিক বিন্যাস। স্থানিক দিক বিন্যাসের আরেকটা নাম মনে রাখবেন, ফাঁকা জায়গা। বাংলা অর্থে কি মনে রাখবেন? ফাঁকা জায়গা। দেখেন, ধরেন একটা মৌল, এর সাথে এরা বি সি ডি যুক্ত আছে, তাহলে এর এই দিকে অবস্থানটা ফাঁকা না? এই দিকে একটা ফাঁকা স্থান আছে না? তাহলে আমরা বলবো এখানে পি এর মান 1 হইতে পারে, কারণ এখানে একটা ফাঁকা জায়গা আছে। তাহলে এখানে ফাঁকা জায়গা যত বেশি থাকবে পি এর মানও তত বেশি হবে। তাহলে যেহেতু এখানে ফাঁকা জায়গা বেশি, তাহলে অন্য কেউ এসে ধরেন এসে এখানে অ্যাটাক করতে পারবে না। এখানে যদি অ্যাটাক করে তাহলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে না। তাহলে বিক্রিয়া তাড়াতাড়ি হওয়া মানে কি? বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে না। আর লাস্ট কথা আমরা শিখে আসছি, হার বৃদ্ধি পেলে হার ধ্রুবকও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি কি এটা বলতে পারি যে আমাদের এখানে যে বিক্রিয়ার হার ধ্রুবক কে, সেটা ইজ প্রপোর্শনাল টু পি? এটা বলা যায়? আমার যে বিক্রিয়ার হার ধ্রুবক কে ইজ প্রপোর্শনাল টু পি। পিটাকে সবাই বুঝতে পারছেন? আমাকে কমেন্টে জানেন তো ওয়াই লিখে। পিটা সবাই বুঝতে পারছেন কিনা? পি হচ্ছে ফাঁকা জায়গা। বাংলা অর্থে কি মনে রাখবেন? ফাঁকা জায়গা। যত বেশি ফাঁকা জায়গা তত বেশি পি। পিকে আমরা আসলে এরকম কোনো পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করি না, আমরা একটা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি নর্মালি। ওকে, তাহলে আমি কিন্তু বলতেই পারি যে এখানে কে ইজ প্রপোর্শনাল টু পি, এটা আমরা বলতে পারি। কে ইজ প্রপোর্শনাল টু পি। আচ্ছা, জেড এর পরিচয়টা কি? সংঘর্ষ হার। বোঝাই যাচ্ছে সংঘর্ষ হার যত বেশি হবে, সংঘর্ষ যত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, তত বেশি পরিমাণে কী হবে বলেন তো? বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। আর বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়া মানে কেটাও বৃদ্ধি পাওয়া। তাহলে আমি কি এটা বলতে পারি যে কে ইজ প্রপোর্শনাল টু জেড? দেখেন তো জিনিসটা ক্লিয়ার কিনা। কে ইজ প্রপোর্শনাল টু জেড, এটা কি বুঝছেন আপনারা? রিপিট, কোনটা রিপিট করবো একটু বলেন? না না, ইলেকট্রন চার্জ না, হচ্ছে এক্সপোনেনশিয়াল। হচ্ছে এক্সপোনেনশিয়াল। পি হচ্ছে স্থানিক দিক বিন্যাস। স্থানিক দিক বিন্যাস হচ্ছে ফাঁকা জায়গা। স্থানিক দিক বিন্যাস মানে কি? ফাঁকা জায়গা। এই যে দেখেন আপনার এই জায়গাটা ফাঁকা, তাহলে এখানে অন্য কেউ অ্যাটাক করতে পারবে। তাহলে এখানে অ্যাটাক করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। আর জেড জিনিসটা কি? জেড জিনিস হচ্ছে বিক্রিয়ার হার, তো সংঘর্ষ হার। তো সংঘর্ষ হার যত বাড়বে আমার বিক্রিয়ার হারটাও তত বেশি বাড়বে, তাই না? এই জন্য আমি বলতে পারি কে ইজ প্রপোর্শনাল টু জেড বলতে পারি আমরা এখানে। ঠিক আছে? আচ্ছা, আর এই হচ্ছে এক্সপোনেনশিয়াল। এটাকে আবার কেউ ইলেকট্রনের চার্জ মনে করিয়েন না। এটা কি? এই হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল। ওই এক্সপোনেন্ট বলি না আমরা ক্যালকুলেটারে, এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এইবার এখানে আরেকটা জিনিস বলি, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পরিচয় আমরা জানি। ই এর পরিচয় কি, আর এর পরিচয় কি, টি এর পরিচয় কি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পরিচয় দিছি না? দিছি আমরা। বাট ই টু দি পাওয়ার যে মাইনাস ইএ বাই আর টি আছে, এই পুরো জিনিসটার একটা পরিচয় আছে।
e⁻⁻⁻t এই পুরো জিনিসের একটা পরিচয় আছে। একটা কাজ করি আসেন আমরা নেক্সট পৃষ্ঠা একটু করে যাই, আবার আসবো, এখানে সমস্যা নেই। সেটা হচ্ছে কি, এই যে আমি বললাম আপনার সূত্রটা কি ছিল, k = p ইন্টু জেড ইন্টু e⁻⁻ ডিভাইডেড বাই কত RT। তো এখানের মধ্যে আমরা এখানে লিখছি k ইজ প্রপোর্শনাল টু p ছিল, আবার k ইজ প্রপোর্শনাল টু কি ছিল, z ছিল। এই যে e⁻⁻ ডিভাইডেড বাই RT, এটার একটা স্পেশাল পরিচয় আছে। এটার স্পেশাল পরিচয়টা কি? এটার স্পেশাল পরিচয় হচ্ছে যে এটা দ্বারা বোঝায় সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা। কেমনে এটা দ্বারা এটা বোঝায় এটা জানার দরকার নাই, জাস্ট এটার মিনিংটা জেনে রাখেন। এটার জাস্ট মিনিংটা জেনে রাখেন যে এক্সপোনেনশিয়াল মানে e⁻⁻⁻t এটার পুরোটার পরিচয়টা কি, ইন্ডিভিজুয়াল পরিচয় তো সবার জানছেন, এই পুরোটার পরিচয় হচ্ছে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা। তাহলে যে সকল অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে এরা তো সহজেই উৎপাদে পরিণত হতে পারবে, কারণ উৎপাদে পরিণত হওয়ার জন্য সক্রিয়ণ শক্তি অর্জন করতে হয়। তাহলে এদের সংখ্যা যত বাড়বে বিক্রিয়ার হার তত বাড়বে না, কারণ বিক্রিয়ার হার কীভাবে নির্ধারিত হয়, কতটা উৎপাদে পরিণত হচ্ছে তার উপর নির্ধারিত হয়। তাহলে যেহেতু এটা দ্বারা বোঝাচ্ছে সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা, তাহলে এটার সংখ্যা যদি বাড়ে, এটা বাড়া মানে কি, বেশি পরিমাণে অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে, তাহলে তারা তাড়াতাড়ি উৎপাদে পরিণত হবে, তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। হার বৃদ্ধি পাওয়া মানে রেট বৃদ্ধি পাওয়া বা কে বৃদ্ধি পাওয়া। তাই আমরা এখানে এটাও বলতে পারি যে কে ইজ প্রপোর্শনাল টু e⁻⁻ ডিভাইডেড বাই RT। দেখেন এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা দেখেন। ভাইয়া ই কি, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। ক্যালকুলেটর আছে দেখেন আপনাদের, ওই যে লনের উপরে আছে দেখেন, লনের উপরে। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যে কেমনে এটার প্রপোর্শনাল। যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু ওয়াই লিখিয়েন। এই জিনিসটাই ক্লিয়ার ভাই? ইটা কি ঢাল? না ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। সব ক্লিয়ার করবো, ম্যাথ করার সময় সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিয়েন না। এতটুকু তো সবাই আমরা বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে একদম প্রাইমারি আইডিয়া গেল যে আমাদের এখানে এই যে ইয়াটার ব্যাপারে, তোমার হচ্ছে যে ভাই কোনটার ব্যাপারে, এই যে আরহেনিয়াসের সূত্রের ব্যাপারে। হোপফুলি সবাই জিনিসটা বুঝতে পারছি। এটাকে আর এই যে e⁻⁻⁻RT এটাকে তো সক্রিয়ণ শক্তি প্রাপ্ত অণুর সংখ্যা বলা হয়। এটাকে অন্যভাবে বলা হয় যে কত শতাংশ অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে, বা এটাকে আরেকটা কি নামে ডাকা হয় যে কত পার্সেন্ট মানে শতাংশ, কত শতাংশ অণু সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে, সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে। যারা সক্রিয় শক্তি প্রাপ্ত হবে তারাই উৎপাদে পরিণত হবে, যারা সক্রিয় শক্তি প্রাপ্ত হবে তারাই উৎপাদে পরিণত হবে। তাই সক্রিয় শক্তি প্রাপ্ত অণু শতাংশ বা সংখ্যা যদি বৃদ্ধি পায়, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে আপনার এখানে এটা অবশ্যই কী হবে বলেন তো, তাহলে তারা তাড়াতাড়ি উৎপাদে পরিণত হচ্ছে, তাহলে বিক্রিয়া হার বৃদ্ধি পাচ্ছে। হোপফুলি আমরা সবাই এখানে বুঝতে পারছি। আশা করি এই জিনিসটাতে কারো কোনো সমস্যা আসলে নাই। তাহলে চলেন আমরা এখানে মধ্যে নেক্সটে কী আছে, নেক্সটে তো মানে ম্যাথ, আমাদের ফর্মুলা প্রুফ করতে হবে অনেক। তাহলে আসলে আমরা কিছু ফর্মুলা প্রুফ করি। তাহলে আমরা কে এর ফর্মুলা কী পাইলাম দেখেন, তাহলে দেখে আসো আমরা এখানে তাহলে কে এর ফর্মুলা যেটা পাইছি, কে এর প্রথম ফর্মুলা পাইছি আমরা এখানে পি ইন্টু জেড ইন্টু e⁻⁻⁻RT পাইছি, ঠিক আছে। আচ্ছা, এই যে পি ইন্টু জেড দেখতেছো, এটাকে আবার একটা এ দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি আরহেনিয়াস ফ্যাক্টর। এই যে এখানে পি ইন্টু যেটা জেড দেখতেছো, এটাকে আমরা একটা এ দিয়ে প্রকাশ করি, আর এটার একটা নাম হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর। এটার নাম হচ্ছে কি আরহেনিয়াস, বাংলায় যদি লিখে দিই এটাকে আসো আরহেনিয়াস ফ্যাক্টর। আর এটাকে বলা হয় আরহেনিয়াস ফ্যাক্টর বলা হয় এটাকে। এটাকে কি বলা হবে, আরহেনিয়াস ফ্যাক্টর এটাকে বলা হয়। আচ্ছা,
তাহলে পি ইন্টু জেড দেখে আমি তাহলে এ বসাই নিতে পারি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার অফ মাইনাস ই এ বাই আর টি পাচ্ছি না? দেখো তো এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা, এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা দেখো, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখো এই যে এ জিনিসটা সেটা এক্সপোনেনশিয়ালের আগে বসছে না, ই এর আগে বসছে না? তো কোনো কিছু যখন আগে বসে সেটাকে আমরা বলি কি আদি, বা ইংলিশে বলে প্রি, ইংলিশে কি বলে প্রি বলে। তাই এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটার আরেকটা পরিচয় হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, সরি ভাই, মানে কাশির জন্য এক্সপোনেনশিয়াল, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও এটাকে বলা হয়। এটাকে কি নামে ডাকা হবে? প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটাকে বলা হবে। দেখো ভাই এতটুকু এখানে বোঝা গেছে কিনা, এতটুকু এখানে বোঝা গেছে? হোপফুলি সবাই বুঝতে পারছো জিনিসটা। এই যে আর কিছুই করি না বলো তো, এই যে পি এই সূত্র তুমি আগেই বুঝতে পারছো, তোমরা আমাকে অ্যানসার করছো, আর তোমার এখানে পি ইন্টু জেডকে আমি এ বলছি। আচ্ছা উভয় পক্ষে যদি আমি লনকে নিই, উভয় পক্ষে যদি আমি লনকে নিই, তাহলে এখানে আসবে লন অফ এ, তারপর আসবে এখানে এটা তো গুণফল আকারে আছে ই টু দি পাওয়ার অফ মাইনাস ই এ বাই এখানে হবে আর টি। এখন তোমরা 9-10 একটা জিনিস পড়ে আসছো যে যদি আমার কাছে এরকম থাকে লন অফ এক্স আর ওয়াই গুণফল আকারে থাকে, এটাকে আসলে যোগফল আকারে লেখা যায়। তাহলে লন অফ এক্স আর লন অফ ওয়াই এভাবে লেখা যায়। তাহলে এইখানে এই দুই জিনিস গুণফল আকারে আছে না? তাহলে এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারবো? লন অফ কে ইজ ইকুয়াল টু লন অফ এ, গুণফলটাকে প্লাস লিখতে পারবো, প্লাস লন অফ ই মাইনাস ই এ বাই আর টি, এভাবে লেখা যায়। এতটুকু সবার ক্লিয়ার? আশা করি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার। এবার দেখো একটা জিনিস, ধরো তোমার কাছে যদি এখানে লন অফ এক্স পাওয়ার আকারে যদি এ থাকতো, তাহলে এইটাকে আগে নিয়ে আসা যায় পাওয়ারটাকে, এটাও সবাই তোমরা জানো, এটাকে লেখা যায় এ লন অফ এক্স লেখা যায়। তাহলে সেমভাবে লন অফ ই মাইনাস ই এ বাই আর টি, তাহলে এখানে এই যে জিনিসটা তুমি দেখতেছো, এই যে জিনিসটা তুমি দেখতেছো এইটা, এটা কি পুরোটা পাওয়ার না? তো এই পাওয়ারটাকে আমরা কোথায় আনতে পারি বলো? এই পাওয়ারটাকে আমরা আগে নিয়ে আসতে পারি না? তাহলে কি আসবে এখানে তখন আগে নিয়ে আসলে? লন অফ কে ইজ ইকুয়াল টু লন অফ এ, পাওয়ারটা আগে চলে আসলে এটা মাইনাস ই এ বাই আর টি হয়ে যাচ্ছে। দেখো ই এ ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে এখানে? ই এ ডিভাইডেড বাই এখানে হয়ে যাচ্ছে আর টি, আর ইন্টু টি, আর এখানে থাকবে লন অফ ই। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে লন অফ কে এটা ইকুয়াল টু লন অফ এ মাইনাস, আমরা লিখতে পারি কত এখানে? মাইনাস আমরা লিখতে পারি এখানে, এক সেকেন্ড ভাই, মাইনাস তোমার ই এ বাই আর টি, কত? ই এ ডিভাইডেড বাই আর ইন্টু টি। এখানে যে তুমি লন এর ভ্যালু দেখতেছো, লন ই ক্যালকুলেটারে তুমি যদি লন এর ভ্যালু বের করে দেখবে আসবে 1। লন এর ভ্যালু কত আসে? লন এর ভ্যালু হচ্ছে আসে 1। তাই আমরা লন কে একটা সূত্র পেয়ে গেলাম, আর এনে আছে সূত্রের মডিফাই সূত্র এটা, যে লন কে ইকুয়াল টু কত? লন অফ এ মাইনাস ই এ বাই আর টি। ফর্মুলা প্রমাণটা কি সবাই বুঝতে পারছো? ফর্মুলা প্রমাণটা কি সবাই বুঝতে পারছো? ফর্মুলা প্রমাণটা সবাই বুঝতে পারছো? আমাকে কি 10টা মিনিট টাইম দেওয়া যাবে? 11:40 কি আমি শেষ করতে পারবো? একটু বেশি বেশি পড়াই দিই? ওকে, তাহলে আশা করি ফর্মুলা প্রমাণটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস একটু জানার দরকার আছে। সেটা কি? আমি তোমাকে চলো নেক্সট পৃষ্ঠায় ফর্মুলাটা দেখাই, পরে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, তাহলে আমি এখানে ফর্মুলা কি পাইছি? এখানে দেখো ফর্মুলা পাইছি হচ্ছে আমি এখানে লন অফ কে ইজ ইকুয়াল টু লন অফ এ মাইনাস ই এ বাই আর টি, ই এ বাই আর টি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ই এ ডিভাইডেড বাই হচ্ছে আর, আর হচ্ছে টি। এখন দেখো এখানে যদি তোমার আর আছে, আর
এটার ভ্যালু আমরা নর্মালি বসাই 8.314 জুল জুল কয়েন প্রথম লক্ষ্য জুল পার জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1 লিখি। ঠিক আছে, আমরা কি লিখি? আর এর ভ্যালুটা 8.314 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1 লিখি। বাট তুমি ম্যাক্সিমাম টাইমে দেখবা তোমার প্রশ্নের মধ্যে ই এর ভ্যালুটা কিলো জুল পার মোল এককে দেওয়া থাকে। তাই খুব সতর্ক থাকবা, যদি এটা কিলো জুল আর এটা জুলে বসাও আনসার ভুল আসবে। হয় দোনোটাকে জুলে নিয়ে যাব, না হয় দোনোটাকে কিলো জুলে রাখবো। এই কথাটা মনে রাখবো আমরা। তাহলে আমরা সবসময় কি করব? ই এর এককটাকে আমরা জুল পার মোলে নিয়ে যাব। ই এর এককটাকে আমরা কোথায় নিয়ে যাবো? জুল পার মোলে নিয়ে যাবো। একজন বলতেছো আর এর ভ্যালুটা 0.0832, এটা কখন বসাই? যখন আমার এখানে প্রেশারের একক লিটার আর ভলিউমের একক, সরি প্রেশারের একক অ্যাটমসফিয়ার আর ভলিউমের একক লিটার এককে থাকে। এখানে এরকম না, এখানে এই ভ্যালুটাই বসাইতে হয়। এই সমীকরণে আর এই ভ্যালুটা 0.0821 বসাবা না, ওটা পরিবেশ রসায়নে বসাইতে হয়। এই সমীকরণে এখানে আর এই ভ্যালুটা 8.314 বসাবা এবং একক হবে এইটা। তাহলে এইখানে আমরা একটা পয়েন্ট মনে রাখতে পারি। তাহলে আমরা তাহলে কি পয়েন্ট মনে রাখতে পারি? আমরা তাহলে মনে রাখবো ইএ। তাহলে এই কাজটা আমরা করব না, আমরা যেখানে জুলে দেওয়া থাকে আমরা সুন্দর মতো কিলো জুলে দেওয়া থাকে তাহলে জুল পার মোলে নিয়ে যাব। তাহলে আমরা মনে রাখবো ইএ এবং আর, ইএ এবং আর এর একক জুলে জুলে প্রকাশ করব, জুলে প্রকাশ করব। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এবার আরেকটা সূত্র আমরা প্রমাণ করতে যাচ্ছি। ধরো তোমার এখানে আছে, আর বেশিক্ষণ আর 5টা মিনিট শুধু ভাই। ধরো তোমার আমার টেম্পারেচার হচ্ছে T1, ওই সময় ধরো আমার হাড় ধ্রুবক হচ্ছে K1, আর টেম্পারেচার যখন T2, হাড় ধ্রুবক ধরো তোমার এখানে তখন K2। তাহলে যদি আমি টেম্পারেচার T1 এখানে বসাই তাহলে আমার এখানে হাড় ধ্রুবক কত আসবে? K1 আসবে। তাহলে কি দাঁড়াবে তখন? এখানে লন অফ K1 ইজ ইকুয়াল টু লন অফ এ মাইনাস এখানে কি দাঁড়াবে বলো? এখানে দাঁড়াবে তোমার ইএ বাই আর T1। আর যখন তোমার টেম্পারেচার T2 তখন এখানে K2 দাঁড়াবে। তাহলে লন অফ K2 ইজ ইকুয়াল টু লন অফ এ মাইনাস তোমার এখানে আসবে কত? ইএ ডিভাইডেড বাই আর T2 আসবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, এবার আমি যদি এখানে কি করি বলো? 2 থেকে যদি 1 বাদ দিই, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি পাবো? লন অফ K2 মাইনাস লন অফ K1। আর দেখো তো 2 থেকে 1 বাদ দিলে লনে আর লনে কাটাকাটি চলে যাবে না? 2 থেকে 1 বাদ দিলে কি থাকবে? এখানে থাকবে তোমার মাইনাস ইএ ডিভাইডেড বাই আর T2। এখানে যখন মাইনাস করবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস ইএ ডিভাইডেড বাই আর T1। এতটুকু সবাই ক্লিয়ার ভাই? এতটুকু সবার কাছে ক্লিয়ার? একটা জিনিস দেখো, আমরা সবাই জানি তোমার লন যদি বিয়োগফল আকারে থাকে তাহলে সেটাকে ভাগফল আকারে লেখা যায়। মানে একটা সূত্র আছে, লন অফ এক্স মাইনাস লন অফ ওয়াই যদি থাকে, 9 শিখে আসছো তোমরা, এই জিনিসটাকে লেখা যায় লন অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই, এরকম ভাগফল আকারে লেখা যায়। এই জিনিসটা তোমরা 9 শিখে আসছো, রাইট? তাহলে যদি আমি এখানে অ্যাপ্লাই করি এখন, তাহলে K2 বাই এটাকে তাহলে আমরা লিখতে পারবো K2 ডিভাইডেড বাই K1, লন অফ K2 ডিভাইডেড বাই কত? এখানে ডিভাইডেড বাই K1, ডিভাইডেড বাই এখানে কত? ডিভাইডেড হচ্ছে K1 K1। আর এখানে আমরা ইএ বাই ইএ ডিভাইডেড বাই আরটাকে আমরা কমন নিব, ইএ ডিভাইডেড বাই আরকে আমি কমন নিব, তাহলে এখানে পাবো 1 বাই T1 মাইনাস 1 বাই T2। শেষ ভাই, এক্সট্রিমলি সরি 4 মিনিট সময় বেশি নিছি। এটাই আমাদের লাস্ট প্রমাণ আজকে সূত্রের।
ঠিক আছে, আমরা গ্রাফগুলো আগামী ক্লাসে দেখব, আর এই সূত্রের ম্যাথ আগামী ক্লাসে দেখব। তাহলে আমাদের এতটুকুই আজকে। সবাই কি বুঝতে পারছো? একটু আমাকে ওয়াই ওয়াই জানিও তো। আচ্ছা, চিরাং আসলে অবশ্যই জানাবো। না 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 না, 2 আওয়ার পড়লে প্রবলেম আছে, নামাজ আছে আজকে। এই যে লাস্টেরটা আরেকবার কোনটা দেখেন, এখানে জাস্ট আমি বিয়োগফল করছি, বিয়োগফল করে জাস্ট ভাগফল আকারে লিখে দিছি এবং সূত্র পেয়ে গেছি। ফেসবুকে যারা দেখতেছেন একটু বাই বাই জানেন। ভাই এক্সট্রিমলি সরি, 5 মিনিট সময় বেশি নিছি, 11:30 শেষ করবো বলছিলাম, 11:35 বাজছে। এই যে আমি যেগুলো বক্স করে দিচ্ছি, কোন সূত্র বেশি মনে রাখবেন? এই সূত্রটা মনে রাখবেন মাস্ট। তারপর আপনার এখানে এই সূত্র মনে রাখবেন মাস্ট। তারপর এখানে এই সূত্রটা মনে রাখবেন মাস্ট। 3টা সূত্র পড়াইছি। আমরা নেক্সট দিন গ্রাফগুলো পড়াই দিব এবং এই সূত্রগুলোর ম্যাথগুলো করাই দিব। আজকের লেকচারটা কেমন লাগছে জানেন একটু করে? আজকের লেকচার কেমন লাগছে জানেন? সিসিপিসি আসলে অবশ্যই জানাবো। আমার নিজের আমি তো স্কুল সিসিপিসি কলেজ, চিটাং কলেজ, অবশ্যই স্কুলে আসলে জানাবো। আজকের লেকচার কেমন লাগছে জানেন? আর কেমন, আর এক্সট্রিমলি সরি ভাই, গলাটার মধ্যে অনেক সমস্যার জন্য তোমার হচ্ছে একটু করে হয়তো অনেকবার রিপিট করতে বলছো, অনেকবার রিপিট করতে পারি নাই গলা ব্যথার কারণে। হ্যাঁ, আমি নিজে চিটাং কলেজের। যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানিও কেমন। তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।